আসসালামু আলাইকুম সম্মানিত সহকর্মী বন্ধুরা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন। আমাদের সবার প্রিয় কিশোর বাতায়নের ফেসবুক পেজ থেকে লাইভে এসেছি। আমি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কি আমায় শুনতে পাচ্ছ কিনা, কিংবা আমাদের লাইভের এখনকার সেটআপ সব কিছু ঠিক আছে কিনা যদি একটু কমেন্টস করে জানিয়ে দাও, তাহলে হয়তো আমরা খুব শীঘ্রই আমাদের মূল আলোচনায় চলে যেতে পারি। তো একটু দেখে নেই এখান থেকে লাইভটি স্টার্ট কিনা। সবাই কি আমায় শুনতে পাচ্ছে কিনা? জি, আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ, ক্লিয়ারলি। ওকে, ধন্যবাদ। আমাদের সাথে 61 জন ইতিমধ্যেই যোগদান করেছে, আর আস্তে আস্তে আরও হয়তো বাড়বে, কারণ আমাদের লাইভ তো আসলে 3টা থেকে। আমি জাস্ট 1 মিনিট আগেই শুরু করেছি সব জোগাড় যন্ত্র ঠিক আছে কিনা সে বিষয়ে দেখার জন্য। তো ভালো লাগবে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা বর্তমান সময়কে কেন্দ্র করে আমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের সুনির্দিষ্ট একটি টপিক নিয়ে আলোচনা করব। তো আমরা আরেকটু সময় নেই, আর কয়েক সেকেন্ড, এরপরে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। হ্যাঁ, দেখতে পাচ্ছি অনেকেই আমাদের সাথে ইতোমধ্যেই কানেক্টেড হয়ে গেছে। টপিক নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ। একজন লিখেছে কোন ক্লাস 11-12 জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে। একজন লিখেছে আমি কক্সবাজার গভর্নমেন্ট মহিলা কলেজ থেকে। মনির স্যার বলছেন ঠিক আছে স্যার। অনেকেই বলছেন কোন ক্লাস। ওকে, আমার মনে হয় প্রশ্নগুলো একই রকম অনেকের ক্ষেত্রে। আবারও বলছি, আমি লাইভ করছি কাউসার হাওলাদার, সহকারী অধ্যাপক, ভাইস প্রিন্সিপাল, ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র থেকে 10ম অধ্যায়ের সুনির্দিষ্ট একটি টপিক নিয়ে আমরা আলোচনা করব। এবং এই সময়ে আসলে আমাদের যে বিষয়টা খুব জরুরি, সেই রকম একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করব। বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে আমাদের দেহেরই বিশেষ কোনো একটা জরুরি সিস্টেম নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি আমাদের আজকের পাঠে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো আজকের এই লাইভ ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি, এবং সকলকেই বলবো যে আসলে আমাদের ওয়েলকাম স্ক্রিনে যেমন আমরা প্রত্যেকেই এরকম উদীয়মান হই, এরকম সবুজ হই, এবং এরকম নির্মল হই, এই প্রত্যাশা রেখেই শুরু করছি আমাদের আজকের ক্লাস। একাদশ দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্র 10ম অধ্যায় থেকে আমরা সুনির্দিষ্ট টপিক নিয়ে আলোচনা করব। তো তার আগে আমরা এখানে দুটো ইমেজ দেখতে পাচ্ছি, একটু ভালো করে খেয়াল করতে হবে। প্রত্যাশা করছি তোমরা সকলেই দেখতে পাচ্ছ। এখানে একটা ইমেজ, মাঝখানে হলো একটা দুর্গ, আর তার চারদিকে এরকম আমরা দেখতে পাচ্ছি যে এই দুর্গের চারদিকে একটা প্রতিরক্ষা সিস্টেম। ঠিক একই রকম এখানেও আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি। এখানে একটা দুর্গ, সামনে পাহাড়, দুর্গের চারদিকে এমন একটা সিস্টেম দেয়া, সবসময় সেনা সৈন্যরা আসলে এই সিস্টেমের চারদিকে সর্বদাই তারা সতর্কভাবে প্রহরীরা পাহারা দিচ্ছে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এমন একটা সিস্টেম, এর সাথে চলো দেখে নেই যে রাজদুর্গের প্রতিরক্ষা দেখানো হয়েছে। এই যে সিস্টেমটা, এটাকে আসলে কি রিলেট করা হয়েছে? এটি হচ্ছে একটি রাজদুর্গের সিস্টেম, প্রতিরক্ষা সিস্টেম, যেভাবে রাজদুর্গটাকে সংরক্ষণ করা হয় বাহ্যিক ঘাত প্রতিঘাত শত্রু থেকে মোকাবেলা করার জন্য, এটাকে এখান থেকে রক্ষা করার জন্য আসলে এই সিস্টেমটা চলমান। তো আমরা দেখে নেই, এখানে আমরা একই রকম আর একটা সিস্টেম দেখলাম। এটি হচ্ছে একটি দুর্গ, ফোর্ট কিংবা প্যালেস, অথবা কিংস প্যারাডাইজ, এরকম কিছু একটা হতে পারে।
এবং পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেহের মধ্যেও এক ধরনের সিস্টেমকে এখানে লিঙ্ক করা হচ্ছে, বাধা প্রদান করা হচ্ছে যে বডিতে এই ধরনের কোনো উপাদান যেন আমাদের বডিতে না আসে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝে গিয়েছো আসলে এই দুটো সিস্টেমের সাথে কোনো একটা জায়গায় মিল আছে। একটি হচ্ছে রাজ পরিবারকে, রাজাকে তার দুর্গের মধ্যে সুরক্ষা করার জন্য চারদিকে যেমন নানা রকম স্তরের সৈন্য সামন্ত কিংবা ডিফেন্স সিস্টেম রাখতে হয়, আমাদের বডিতেও তেমনই এই ধরনের অনেক ডিফেন্স সিস্টেম আছে। আসলে পাঠের বিষয়বস্তু তোমরা এতক্ষণে বুঝে গিয়েছো যে আমাদের এই মূল বিষয়টা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা, অর্থাৎ আমাদের আজকের মূল পাঠের বিষয়টা হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থা। অনেককেই দেখতে পাচ্ছি, হ্যাঁ রাজশাহী থেকে কেউ একজন আছে, চিটাগং থেকে আছে, অনেকেই উম্মে হাবিবা বলেছে আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। খুব ভালো লাগছে সবাইকে স্বতঃস্ফূর্তভাবে এখানে অংশগ্রহণ করতে দেখে, এবং এই মুহূর্তে আমরা সেঞ্চুরি করে ফেলেছি, কারণ 100 জনকে সরাসরি আমরা পেয়ে যাচ্ছি, অর্থাৎ ভিউ করছে 100 জন এবং অনেকেই কানেক্টেড আছে। তো যাই হোক, আমরা এগিয়ে চলি। তো এখানে আমরা দেখতে পেলাম যে আমাদের বডিতে কোনো একটা প্রোটেকশনের কথা বলা হচ্ছে এবং আমরা সব সময় কিন্তু এই ধরনের বিভিন্ন রোগ জীবাণুর ভেতরে ডুবে থাকি। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আলোচিত বিষয় মানবদেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা এবং 10ম অধ্যায়ের পার্ট 1, 2 এবং 3 তিনটাকেই মার্জ করে তোমরা যেহেতু তোমাদেরকে সৃজনশীলে এই বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে হয়, এজন্য আমরা 10ম অধ্যায়ের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটি যে পার্ট আছে, পার্ট 3টিকে একসাথে মার্চ করে আমরা আজকে আলোচনা করব এবং আলোচনা শেষে আমরা দেখব কোন ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসার উপযোগী, কিভাবে পড়লে আমরা এই অধ্যায় ভালো করতে পারবো। এবং মনে রাখা জরুরি যে এই অধ্যায়টি থেকে কিন্তু প্রশ্ন প্রায়ই হয়ে থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের শিক্ষণফলটা আমরা আগে জেনে নেই, কারণ শিক্ষণফলটা হচ্ছে একটা কমিটমেন্ট। আমরা টার্গেটটা জেনে নেই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা ব্যাখ্যা করতে পারবে, মানবদেহের প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে ত্বকের কাজ বিশ্লেষণ করতে পারবে এবং খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে পরিপাক নালীর অ্যাসিড ও এনজাইমের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। প্রত্যাশা করছি এই বোর্ডে প্রদর্শিত যে 3টি শিক্ষণফল তোমরা ভালোভাবেই দেখে নিয়েছো। একটি হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা, আরেকটি হচ্ছে প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে আমাদের ত্বকের ভূমিকা, আরেকটি বিষয় হচ্ছে যে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষেত্রে পরিপাক নালীর মধ্যে যে অ্যাসিড এবং এনজাইম থাকে এগুলোর ভূমিকা। তো আমাদের দেহ সর্বদা কিসের বিরুদ্ধে যুদ্ধ করে? প্রশ্নটা যদি এরকম করা হয় যে আমাদের দেহ সর্বদা কিসের বিরুদ্ধে যুদ্ধ করে, সহজেই অনুমেয় যে আসলে আমরা রোগ জীবাণুর একটা সমুদ্রের মধ্যে বসবাস করি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, চারদিকে যে বাতাসের ভেতরে আমরা ডুবে থাকি সবসময়, বাতাসের সমুদ্রে, বাতাসের সাথে কিন্তু নানা ধরনের রোগ জীবাণু, অণুজীব, ভাইরাস, ব্যাকটেরিয়া এগুলো কিন্তু ভাসমান অবস্থায়। তো আমরা তো আসলে অল্প একটুতেই অসুস্থ হয়ে পড়তাম। হচ্ছে না কেন? কারণ হচ্ছে আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধের একটা ব্যবস্থা স্রষ্টা আমাদের আগে থেকেই দিয়ে রেখেছেন। মানুষের জন্মের একেবারেই মায়ের ভ্রূণে থাকা অবধি থেকে শুরু করে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই সিস্টেমটা কিন্তু কাজ করে। তবে কিছু কিছু রোগ আছে এই সিস্টেমগুলোকেও ধ্বংস করে, কিছু বদ অভ্যাস আছে এই সিস্টেমটাকে ধ্বংস করে। আমরা সেই বিষয়গুলো নিয়েও সামনে এগোবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দেহ সবসময় রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তো আসলে ইমিউনিটি বা ইমিউনোলজি কাকে বলা হয়? এই যে অনাক্রম্যবিদ্যা বা আমাদের দেহে রোগ প্রতিরোধ ব্যবস্থা, এটাকে আসলে জীববিজ্ঞানের যে শাখায় মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থা বিষয়ে আলোচনা করা হয় সে শাখাকে বলা হয় ইমিউনোলজি। অনেকেই বড় হয়ে ডাক্তার হবা, তখন অনেকেই বলবে যে হ্যাঁ আমি এই ইমিউনোলজি নিয়ে পড়াশোনা করব বা আমি ইমিউনোলজির ডক্টর হব। এ ধরনের অনেকের কিন্তু স্বপ্ন থাকে। যেমন যারা হার্ট নিয়ে গবেষণা করে, পড়াশোনা করে, তারা কার্ডিওলজির ডক্টর, যারা দাঁত নিয়ে গবেষণা করে তারা ডেন্টিস্ট, এরকম নাক কান গলা আমরা বলি ইএনটির ডক্টর। এই ধরনের যারা ইমিউনোলজি নিয়ে গবেষণা করে তারা কিন্তু এই বিষয়ে স্পেশালিস্ট বা ডক্টর হতে পারে। তো মিস্টার এডওয়ার্ড জেনার, তোমরা এখানে দেখতে পাচ্ছ একজন ভদ্রলোক, উনি একজন ডাক্তার এবং মজার বিষয়টা হলো যে উনি একজন ইংরেজ বিজ্ঞানী যিনি 1796 খ্রিস্টাব্দে গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে আমরা কিন্তু একটা দুর্যোগের ভিতর দিয়ে যাচ্ছি এবং সেই দুর্যোগ, দুঃস্বপ্নের নাম হচ্ছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এবং একদিন হয়তো এরকম কেউ একজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে তাকে নিয়ে আসবেন, এমন একজন মানুষকে যিনি আবিষ্কার করবেন কোভিড-19-এর টিকা কিংবা ভ্যাকসিন। তো
তো সেই দিনটার জন্য আমরা আসলে ওয়েট করছি ইনশাল্লাহ। একদিন আসলে এই মেঘ কেটে যাবে, সূর্য উঠবে। তো যদি আমরা বাসাবাড়িতে সবাই ঠিকঠাক মতো নিরাপদেই থাকি, তাহলে ইনশাল্লাহ হয়তো আমরা নিজেরা এটাকে প্রোটেক্ট করে ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো। এবং অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ত্রাণকর্তা হিসেবে আমাদের কাউকে না কাউকে এখানে পাঠিয়ে দেবেন। তো এরকম 1796 খ্রিস্টাব্দে এরকম একটি রোগ হয়েছিল গুটি বসন্ত, যেখানে প্রচুর লক্ষ লক্ষ লোক সেই গুটি বসন্তে মারা গিয়েছিল। সেই গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন মিস্টার এডওয়ার্ড জেনার, এবং উনি সর্বপ্রথম বলেন যে মানবদেহের মধ্যে এমন একটা সিস্টেম আছে যেটা ন্যাচারাল সিস্টেম, যেটা রোগ জীবাণুর বিরুদ্ধে বিভিন্ন স্তরে স্তরে এগুলো কাজ করতে পারে। তাহলে আমরা ধারণা পেলাম কার কাছ থেকে? মিস্টার এডওয়ার্ড জেনারের কাছ থেকে। তো জীববিজ্ঞানের কোন শাখাটির মধ্যে আসলে আমাদের অনাক্রম কিংবা আমাদের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়? নিশ্চয়ই এতক্ষণে বলতে পারবা, সেটা হচ্ছে কি ইমিউনোলজি। এবং এই ইমিউনোলজি সম্পর্কে ধারণা কে দেন? মিস্টার এডওয়ার্ড জেনার সর্বপ্রথম এই বিষয়ে আমাদেরকে ধারণা দেন। তো মানবদেহের এই রোগ প্রতিরোধ ব্যবস্থাটা বিভিন্ন ভৌত এবং রাসায়নিক প্রতিরক্ষা স্তরের সাথে মিলিয়ে আসলে এটাকে আমরা 3টি স্তরে ভাগ করেছি। তা যেরকম ওই যে একটু আগেই উদাহরণ আমরা দিয়েছিলাম ক্লাসের শুরুতেই, যে একটি রাজদুর্গকে রক্ষা করার জন্য স্তরে স্তরে যেমন সৈন্যরা থাকে বা ডিফেন্স সিস্টেম থাকে, ঠিক একই রকমভাবে আমাদের দেহের মধ্যে কিন্তু 3টা স্তর রয়েছে। একটা হচ্ছে যে প্রথম প্রতিরক্ষা স্তর, যাকে বলেছি আমরা ফার্স্ট লাইন অফ ডিফেন্স। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর যাকে বলেছি আমরা সেকেন্ড লাইন অফ ডিফেন্স, এবং তৃতীয় প্রতিরক্ষা স্তর যাকে বলেছি আমরা থার্ড লাইন অফ ডিফেন্স। তার মানে হলো যে আমাদের দেহের মধ্যে 3 ধরনের 3 স্তরের ডিফেন্স সিস্টেম আছে। কোনো রোগ জীবাণু সরাসরি আমাদেরকে আক্রমণ করবে এমনটি নয়, কিন্তু অনেক কিছুর বিরুদ্ধে যুদ্ধ করার পর হয়তো আমাদের দেহের মধ্যে ডিফেন্স সিস্টেম যখন হেরে যায়, তখন আমরা রোগাক্রান্ত হয়ে পড়ি। তার আগে কিন্তু অনেকগুলো যুদ্ধ হয়। এই যুদ্ধ তো আমরা দেখতে পারি না, আমাদের দেহের ইনসাইড এই যুদ্ধগুলো চলে, ইভেন কি আউটসাইডেও চলে, যেহেতু স্কিন থেকে এই যুদ্ধটা শুরু হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি কেউ সহজে প্রশ্ন করে যে আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ব্যবস্থার স্তর কটি, নিশ্চয়ই আমরা সহজেই উত্তর দিতে পারবো কটি? 3টি। একজন লিখেছে হলো আরাফাত কিবরিয়া, স্যার পুরো অধ্যায় সম্পর্কে কিছু বিস্তারিত বলেন প্লিজ। হ্যাঁ, ডেফিনেটলি আমরা পুরো অধ্যায়ের 3টি পার্ট নিয়ে আজকে আলোচনা করব। নেক্সট ক্লাসে বাকি 3টি পার্ট নিয়ে আলোচনা করব। কিবরিয়া, সাথেই থাকো, প্রত্যাশা করছি ভালো কিছু আসবে ইনশাল্লাহ। তো এরপরে আমরা এখন দেখে নেই যে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর কি। চিত্রে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে ত্বক, চিত্রে আমরা দেখছি যে এটি হচ্ছে স্টোমাক, এগুলো প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে। চিত্রে আমরা দেখছি এটি হচ্ছে আমাদের চোখের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এবং চিত্রে দেখতে পাচ্ছি আমাদের দেহের কোনো স্থান কেটে গেলে সেখান থেকে যে ফ্লুইড বা রক্ত বেরিয়ে যায়, সেটা যেভাবে জমাট বাঁধে ভিতরে বিভিন্ন প্যাথোজেনকে ভিতরে প্রবেশ করতে দেয় না, এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তর, অর্থাৎ ফার্স্ট সোলজার। আমাদের বডিতে রোগাক্রমণের জন্য প্রথম স্তরে এই সোলজারগুলো, শক্তিশালী সোলজারগুলো কাজ করে। এবং আমাদের যে শ্বাসনালী আছে, শ্বাসনালীর মধ্যে কিন্তু মিউকাস এবং সিলিয়া থাকে। এই মিউকাস এবং সিলিয়া এটা কি কাজ করে? এই মিউকাস এবং সিলিয়াটা রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে, রোগ জীবাণুকে দেহের অভ্যন্তরে প্রবেশ করতে বাধা প্রদান করে। এরপর হচ্ছে লাইসোজাইম এনজাইম, রক্ততঞ্চন প্রক্রিয়া। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ত্বক, হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা আমাদের স্টোমাকে থাকে, খুবই শক্তিশালী আমাদের প্রতিরক্ষা কবচ। তারপর দেখতে পাচ্ছি আমরা যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড বা চোখের গ্রন্থি, অশ্রু গ্রন্থি, এবং রক্ততঞ্চন প্রক্রিয়া, আর হচ্ছে আমাদের ট্রাকিয়া বা শ্বাসনালীর অভ্যন্তরে যে মিউকাস এবং সিলিয়া থাকে, এগুলো হচ্ছে আমাদের প্রথম প্রতিরক্ষা স্তরের এই সকল উপাদান। তো কেউ যদি প্রশ্ন করে, সহজেই আমরা বলতে পারবো যে প্রথম প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো কি কি। অনেকেই আমার সাথে নিশ্চয়ই এতক্ষণে বলতেও পারছো। এটি হচ্ছে ত্বক, সিলিয়া এবং মিউকাস, অ্যাসিড বা ইসিএল, লাইসোজাইম এনজাইম এবং রক্ততঞ্চন প্রক্রিয়া। শেষ, আমাদের এই পর্যন্ত অন্ততপক্ষে পড়াশোনাটুকু শেষ। এরপরে আমরা পরের ধাপে চলে যাই। দ্বিতীয় প্রতিরক্ষা স্তর। দ্বিতীয় প্রতিরক্ষা স্তরে কি কি করে একটু দেখে নেই। ল্যাপটপের স্ট্যান্ডটা একটু সরাতে বলছে, পুরো বোর্ড দেখা যাচ্ছে না। ওকে, থ্যাংক ইউ। এর মধ্যে হলো একটু সরানো হয়েছে, আশা করি বোর্ডটা দেখা যাচ্ছে, এখন সম্ভবত দেখা যাচ্ছে, ক্লিয়ার। ওকে, মাঝখানে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে নেই। আমার সামনে আমাকে সহযোগিতা করছে আমাদের শামীম ভাই। শামীম ভাই, থ্যাংক ইউ। তো এরপর এই স্তরের উপাদানসমূহ হলো ফ্যাগোসাইট, প্রতিরক্ষা প্রোটিন এবং প্রদাহ। ফ্যাগোসাইট, আমাদের দেহের অভ্যন্তরে ফ্যাগোসাইটোসিস নামে এক ধরনের প্রক্রিয়া ঘটে, যেখানে
শ্বেত রক্তকণিকার কিছু উপাদান ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় এই ধরনের ঘটনাগুলোর সাথে কাজ করে। সাথে হলো ম্যাক্রোফ্যাজ, আমাদের ফুসফুসে এক ধরনের কোষ থাকে, এক ধরনের উপাদান থাকে যাদেরকে বলেছি আমরা ম্যাক্রোফ্যাজ। এগুলো ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় অংশগ্রহণ করে থাকে। তাহলে এই স্তরের দ্বিতীয় স্তরের বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের উপাদানগুলো হলো ফ্যাগোসাইট, প্রতিরক্ষা প্রোটিন এবং ইনফ্লামেশন বা প্রদাহ। প্রশ্ন হতে পারে, অনেকে প্রশ্নও করতে পারে যে প্রদাহ কিভাবে আমাদের ডিফেন্স সিস্টেমে কাজ করে। আমাদের দেহের কোনো স্থান যদি আঘাতপ্রাপ্ত হয় সে স্থানটা ফুলে যায়, তাই না? এবং সেখানে প্রদাহ তৈরি হয়, সে স্থান ফুলে যায়, লাল হয়ে যায়। আসলে এই ফোলা স্থান, আঘাতপ্রাপ্ত স্থানে এখান থেকে আসলে বার্তা চলে যায় লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকাদের কাছে। তারা খুব দ্রুত সেই স্থানের মধ্যে বেশি পরিমাণে অ্যারেঞ্জ হয়। তো বেশি পরিমাণে অ্যারেঞ্জ হলে সেখানে কিন্তু ইনফ্লামেশন তৈরি হয়, প্রদাহ তৈরি হয়। আর শ্বেত রক্তকণিকা সেখানে বেশি পরিমাণ অ্যারেঞ্জ হওয়ার ফলেই কিন্তু সেই জায়গার মধ্যে ডিফেন্সটা খুব দ্রুত কাজ করে, রোগ জীবাণু সহজেই সেখানে আক্রমণ করতে পারে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের দ্বিতীয় প্রতিরক্ষা স্তরের উপাদানগুলো কি কি ভালো করে জেনে নেই আবারও। ফ্যাগোসাইট, প্রতিরক্ষা প্রোটিন, বিভিন্ন প্রোটিনাস উপাদান আছে, প্রতিরক্ষা প্রোটিন এবং প্রদাহ। এগুলো হচ্ছে দ্বিতীয় প্রতিরক্ষা স্তর বা সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমের সোলজার কিংবা সৈন্য। সুপ্রিয় শিক্ষার্থী, এবার দেখে নেই একেবারে থার্ড লেয়ার। কোনো জীবাণু যদি খুব বেশি শক্তিশালী হয়, সে প্রথমে ফার্স্ট লেয়ার ত্বক, মিউকাস কিংবা সিলিয়া, এইচসিএল, রক্ততঞ্চন প্রক্রিয়া, এগুলোর বিরুদ্ধে কি করবে? আগে ফাইট করবে, করে দেহের ভেতরে ঢুকবে। এরপর সেকেন্ড লাইন অফ ডিফেন্স সিস্টেমে দেখলাম প্রতিরক্ষা প্রোটিন, ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া, ইনফ্লামেশন, এগুলোর বিরুদ্ধে কাজ করবে। তাতেও যদি সে ঘায়েল না হয়, তাহলে আমাদের দেহের মধ্যে সবচেয়ে শক্তিশালী যে স্তরটা আছে তাকে বলেছি আমরা থার্ড লাইন অফ ডিফেন্স সিস্টেম, এটি তখন সক্রিয় হয়। তো অনাক্রমতাজনিত সাড়া প্রদান মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর। এই প্রক্রিয়ায় বিশেষ কোষীয় সহযোগিতায় অথবা অ্যান্টিবডি নামক পদার্থ সৃষ্টি করে দেহ জীবাণু বা পরজীবীকে ধ্বংস করে। যদি কোনো কারণে এই ডিফেন্স সিস্টেমও নষ্ট হয়ে যায়, তখন বাইরে থেকে আমাদেরকে ভ্যাকসিন, টিকা, অ্যান্টিবায়োটিক এগুলো নিতে হয়। এই জন্যই ডক্টররা অনেক সময় কি করে, যখন দেখে রোগীর অবস্থা খুব একটা ভালো না, তখন তাকে আসলে অ্যান্টিবায়োটিক দেয়া শুরু করে। জানে যে হয়তো এই বডি এই রোগ জীবাণুর বিরুদ্ধে খুব একটা ভালোভাবে তাদের বিরুদ্ধে কাজ করতে পারবে না, তখন ডক্টর বাইরে থেকে এই ধরনের অ্যান্টিবডি সৃষ্টির জন্য উপাদান সমেত ওষুধ দিয়ে থাকে। তো আমরা এই মুহূর্তে তো আসলে জানছি যে আমাদের করোনা বা কোভিড-19-এর কোনো ধরনের অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিবডি প্রডিউস সম্ভব হয়নি। আবারও বলছি, ইনশাল্লাহ এটা হয়ে যাবে একদিন। সেই দিন হয়তো আমাদের সকলের মুখে হাসি ফুটবে। আমাদের এই বন্দি দশা থেকে, দুর্দশা থেকে নিশ্চয়ই স্রষ্টা আমাদের রক্ষা করবেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানলাম যে অনাক্রমতাজনিত সাড়া প্রদানে মানবদেহের তৃতীয় প্রতিরক্ষা স্তর খুব ভালোভাবে কাজ করে। এবং এই প্রক্রিয়ায় কি কাজ করে? দুটো ফ্যাক্টর আছে, একটা সরাসরি অ্যান্টিবডি প্রডিউসের মাধ্যমে, আর একটা আছে কিছু কোষ দেহের মধ্যে অন্যান্য জীবাণুগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে সহায়তা করে। তাহলে দুটো ফ্যাক্টর কাজ করলো। একটি হচ্ছে দেহের বিভিন্ন কোষীয় উপাদান, এগুলো অন্যান্য উপাদানগুলোকে অ্যাক্টিভ করার মাধ্যমে এবং সরাসরি অ্যান্টিবডি প্রডিউস করার মাধ্যমে এই কাজগুলো করে থাকে। তো কেউ একজন বলছে যে হ্যালো, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। কাকে বলছে? কেউ একজন বলছে যে হ্যালো স্যার, নাইস গোয়িং। ওকে, যাচ্ছি, থ্যাংক ইউ ভেরি মাচ। তো যাই হোক, কারো কারোর সাথে আবার নিজেদের কনভারসেশন হচ্ছে, খুবই ভালো। নিজেদের মধ্যে আলোচনা করে নেওয়াটাও একটা পাঠের অংশ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দেখি যে অনাক্রম ব্যবস্থার উপাদানগুলো কি কি, কোন জায়গা থেকে আসলে এই উপাদানগুলো চলে আসে। তো আমরা জানি যে আমাদের দেহের মধ্যে যেমন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। আমাদের দেহের মধ্যে চোখ, কান, নাক এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য এটা আছে। আমাদের দেহের মধ্যে হার্ট হলো একটা পাম্প যন্ত্র হিসেবে কাজ করে, সেটা কেন্দ্রীয় সার্কুলেটরি সিস্টেম হিসেবে কাজ করে। এরকম অনেক কেন্দ্রীয় সিস্টেম আছে, কিন্তু আমাদের দেহের মধ্যে এখন পর্যন্ত কোনো ধরনের কেন্দ্রীয় প্রতিরক্ষা স্তর নেই। এর কারণ অবশ্য আমাদের বডিটাই। কারণ যদি কোনো একটা প্রতিরক্ষা স্তরকে কন্ট্রোল করার জন্য আর একটা কন্ট্রোলিং সিস্টেম থাকতো, সে যদি ড্যামেজ হয়ে যেত, তাহলে পুরো বডি সিস্টেমই কিন্তু ড্যামেজ হয়ে যেত। এজন্য প্রতিরক্ষার উপাদানগুলো বিভিন্ন জায়গায় দেহের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই অংশগুলোকে আমরা বলেছি লিম্ফয়েড অর্গান। আবারও জেনে নেই, এই অংশগুলোকে নাম দিয়েছি আমরা, অর্থাৎ আমাদের অনাক্রম ব্যবস্থার যে উপাদানগুলো, এগুলোকে নাম দিয়েছি আমরা লিম্ফয়েড অর্গান। তো এই যে টনসিল এবং অ্যাডিনয়েড, এখানে যে গ্ল্যান্ড টনসিল, অ্যাডিনয়েড, এখান থেকে ক্ষরিত যে উপাদান, সেই উপাদানটা অনাক্রম ব্যবস্থায় কাজ করে। দেহের বিভিন্ন স্থানে লিম্ফ নোড আছে। তোমরা জানো লিম্ফ এটি হচ্ছে একটি বর্ণহীন একটি পদার্থ, যে পদার্থটা
বা একটি শ্বেত পদার্থ, যে পদার্থটা কি করে, যে সেখানে রক্তের উপাদানগুলো থাকে কিন্তু রক্তের লোহিত কণিকার উপাদান থাকে না, এই জন্য এটাকে শ্বেত উপাদান বলা হয়ে থাকে। তো এই যে লিম্ফ, বিভিন্ন লিম্ফ নালীর ভেতরে থাকে এবং লিম্ফের নোড আকারে থাকে দেহের বিভিন্ন জায়গায়, বিশেষ করে বক্ষ অঞ্চলে আমাদের বিভিন্ন লিম্ফ নোডগুলো অনেক বেশি। এছাড়া নিম্নাঞ্চলের মধ্যে দেহের লিম্ফ নোডগুলো দেখতে পাওয়া যায়। পাশাপাশি হলো থাইমাস, তোমরা জানো এটা একটি গ্ল্যান্ড, থাইমাস একটি গ্ল্যান্ড, যে গ্ল্যান্ডটা কী করে, এখান থেকে খরিত উপাদানও কিন্তু এই ডিফেন্স সিস্টেমের উপাদান হিসেবে কাজ করে। এরপর হচ্ছে স্প্লিন কিংবা প্লিহা বলে, বাংলায় যেটাকে বলা হয় প্লিহা, এই প্লিহা থেকে খরিত উপাদানগুলোও কিন্তু আমাদের এই যে লিম্ফের মতো যেগুলো বিভিন্ন কোষীয় উপাদানগুলো ডিফেন্স সিস্টেমে কাজ করে। এরপর হচ্ছে যে পেরার্স প্যাচ এবং লিম্ফ নোড, অ্যাপেন্ডিক্স অস্থিমজ্জা অর্থাৎ বোন মেরু, অস্থিমজ্জা অর্থাৎ বোন মেরু, বোনের ভেতরে যে অংশটা থাকে হাড়ের ভেতরে সেটা হচ্ছে বোন মেরু। এই বোন মেরু থেকে বিভিন্ন প্রয়োজনীয় উপাদানগুলো, লিম্ফয়েড যে ম্যাটেরিয়ালসগুলো আছে এগুলো প্রডিউস হয়। তো শিক্ষার্থী বন্ধুরা, অ্যাপেন্ডিক্স, তোমরা জানো যে অ্যাপেন্ডিক্স এটা যদি কোনো কারণে নিজেই, এখানে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ এই যে অ্যাপেন্ডিক্স, অনেকে বলে অ্যাপেন্ডিসাইডের পেইন হয়, অ্যাপেন্ডিসাইডের প্রবলেম হয়েছে, তখন আসলে অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলা হয়। অনেকেই আবার এটা কি করে, জন্মের সময় যাদের অপারেশন হয়ে থাকে কোনো কারণে, অর্থাৎ মায়েদের অনেক সময় সিজার হয়, তখন কিন্তু কেউ কেউ এটা কেটেও ফেলে। তো বাংলাদেশে হয়তো এর প্রচলনটা কম, কারণ হচ্ছে অনেকেই মনে করে এটার খুব একটা কাজ নেই, কিন্তু ডিফেন্স সিস্টেমে কোথাও না কোথাও এর কাজ আছে। অ্যাপেন্ডিক্সের মধ্যে কিছু অণুজীব বসবাস করে, সেই অণুজীবগুলো অনেক সময় ডিফেন্সের ক্ষেত্রে পজিটিভ অণুজীব, যেগুলো ভালো, আমাদের দেহের মধ্যে ভালো কাজ করে, এই ধরনের অণুজীবগুলো অনেক সময় অ্যাপেন্ডিক্সে থাকে, এরা কিন্তু আমাদের ডিফেন্স সিস্টেমে হেল্প করে। তো আমরা জানলাম যে অ্যাডিনয়েড গ্ল্যান্ড, অ্যাপেন্ডিক্স, রক্তনালীসমূহ, অস্থিমজ্জা, লসিকা গ্ল্যান্ড, লসিকা নালী এবং পেয়ার্স প্যাচ, প্লিহা, থাইমাস, টনসিল, এই যে উপাদানগুলো, এই সবগুলো উপাদান কিসের উপাদান? ডিফেন্স সিস্টেমের বিভিন্ন ধরনের কাজের সাথে এই উপাদানগুলো রিলেটেড। আমরা আরেকবার দেখে নেই, যদি কাগজ কলম থাকে সাথে তাহলে লিখে নেই, তাহলে খাতায় এবং মাথায় দুটো জায়গায় যদি একসাথে থাকে তাহলে পরীক্ষায় কিন্তু অনেক ভালো করা সম্ভব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অ্যাডিনয়েড গ্রন্থি, অ্যাপেন্ডিক্স, রক্তনালীসমূহ, অস্থিমজ্জা, লসিকা গ্ল্যান্ড, লসিকা নালী, পেয়ার্স প্যাচ, প্লিহা, থাইমাস এবং টনসিল, এগুলো থেকে যে উপাদানগুলো খরিত হয়, এগুলো থেকে যে উপাদানগুলো উদ্ভূত হয়, এই উদ্ভূত উপাদান কিংবা উদ্ভূত নিঃসৃত সেক্রেশনগুলোই আমাদের প্রতিরক্ষা সিস্টেমের সাথে কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আলোচনা করছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 10ম অধ্যায়ের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা বিষয়ক। চলো শিক্ষার্থী বন্ধুরা, এগিয়ে চলি আমাদের পাঠের পরবর্তী অংশে। সুপ্রিয় শিক্ষার্থী, অনাক্রমতন্ত্রের যে কোষসমূহ, কোন কোন সেল বা কোষগুলো এখানে কাজ করে সেটাও দেখে নেওয়া দরকার। যেমন লিম্ফোসাইট, তোমরা জানো যে লিম্ফোসাইট কয় ধরনের? 2 ধরনের, একটা হচ্ছে টি লিম্ফোসাইট আর একটা হচ্ছে বি লিম্ফোসাইট। আমি অনেক সময় আমার ক্লাসের মধ্যে শিক্ষার্থীরা যেন সহজেই মনে রাখে, এজন্য আমি এই দুটোর একটা নাম দিয়েছি, এটা নিজের একটা বানানো নাম আর কি, মনে রাখার জন্য। টিতে হলো টালটু আর বিতে হলো বল্টু, অর্থাৎ আমাদের যে লিম্ফোসাইট সেলগুলো আছে এটা 2 ধরনের, একটি হচ্ছে টি লিম্ফোসাইট আর একটি হচ্ছে বি লিম্ফোসাইট। সহজে মনে রাখার জন্য কি কাজ করে? এরা মূলত আমাদের দেহের যে অ্যান্টিবডি প্রডিউস করতে হয়, সেই অ্যান্টিবডি প্রডিউসের সাথে এরা ওতপ্রোতভাবে জড়িত। তাহলে আমরা জানলাম অনাক্রমতন্ত্রের বা ইমিউনো সিস্টেমের সাথে রিলেটেড যে কোষসমূহ, তার মধ্যে একটি হচ্ছে লিম্ফোসাইট, এরপর হচ্ছে ফ্যাগোসাইট, গ্র্যানুলোসাইট, অনুচক্রিকা। আমরা গ্র্যানুলোসাইট দেখলাম, এখানে গ্র্যানুলোসাইট যেমন নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল, এগুলো কিসের উপাদান বন্ধুরা? তোমরা জানো যে এগুলো শ্বেত রক্তকণিকার দানাদার উপাদান। শ্বেত রক্তকণিকা 2 ধরনের, একটি দানাদার আর একটি হচ্ছে অদানাদার। তাহলে এই দানাদার উপাদানগুলো হচ্ছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। চিত্র দেখে বোঝা যায় এর ভেতরে গুটি গুটি কিছু উপাদান দেখা যাচ্ছে, এগুলো দানাদার উপাদান বিধায় এই উপাদানগুলো দেখা দেয়। এবং এরপর হচ্ছে কি অনুচক্রিকা, এবং শেষটা হচ্ছে কি ডেনড্রাইটিক কোষ। তাহলে এই যে আমরা 5টি উপাদান দেখতে পাচ্ছি, যে লিম্ফোসাইট, ফ্যাগোসাইট, গ্র্যানিউলোসাইট, অনুচক্রিকা, ডেনড্রাইটিক কোষ, বাস পড়া তো হয়েই গেল। কেউ যদি প্রশ্ন করে কিংবা কখনো প্রশ্ন আসে যে আমাদের অনাক্রমতন্ত্রের কোষসমূহের নাম উল্লেখ করো, তাহলে সহজেই এই 5টা নাম আমরা বলে দেব। লিম্ফোসাইট, ফ্যাগোসাইট, গ্র্যানিউলোসাইট, 3টা সাইট,
খেয়াল করে দেখো, একটা হলো লিম্ফোসাইট, ফ্যাগোসাইট, আর একটা হলো কি গ্র্যানুলোসাইট। তাহলে সাইট দিয়েই হলো কয়টা? 3টা। আর দুটো হচ্ছে অনুচক্রিকা এবং ডেনড্রাইটিক কোষ। তাহলে সহজেই আমরা এই 5টি নাম লিখে দিলে আমাদের ওই প্রশ্নের উত্তর জানা সহজ হবে। আর একটা বিষয় মনে রাখা জরুরি, যে এখানে কেউ একজন লিখছে যে নেট প্রবলেম, হ্যাঁ কারো একজনের নেট প্রবলেম, কোথায় নেট প্রবলেম? ওকে, মাসুদ স্যারও আমাদের সাথে জয়েন করেছে, রওফুন নাহার ম্যাডামকে দেখা যাচ্ছে জয়েন করেছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। যারা সাথে আছেন আরও কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। ধন্যবাদ। অনেকে নেটে প্রবলেম দেখাচ্ছে। ওকে, থ্যাংক ইউ। তো এরপর হচ্ছে যে সাইটোকাইন্স। তাহলে আমরা আলোচনা করছিলাম যে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা সম্পর্কে। এখানে সাইটোকাইন্স কাদেরকে বলা হয়, সাইটোকাইন্স সেটা জেনে রাখাটা আগে জরুরি। তো যে বিশেষ ধরনের প্রোটিন জাতীয় রাসায়নিক পদার্থ নিঃসরণের মাধ্যমে অনাক্রমতন্ত্রের কোষসমূহ একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করে তাদের সাইটোকাইন্স বলা হয়। খুবই ইম্পর্টেন্ট বিষয়। অর্থাৎ আমাদের দেহের মধ্যে তো বিভিন্ন উপাদান আমরা দেখলাম, বিভিন্ন কোষ দেখলাম আমরা, যেগুলো আমাদের অনাক্রমতন্ত্র বা ইমিউন সিস্টেমের সাথে রিলেটেড। এগুলো একজন আরেকজনের সাথে কি করতে হয় দেখে নেই। স্যার বি কোষ কোনগুলো? ওকে, আমরা এখানে বলেছি যে লিম্ফোসাইট, যেখানে বলেছে হলো বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইট। লিম্ফোসাইট দু ধরনের, একটা হচ্ছে বি লিম্ফোসাইট আর একটা হচ্ছে টি লিম্ফোসাইট। ওকে ওকে, শহীদুল ইসলাম নয়ন স্যার লিখেছেন, স্যার আপনাকে সুন্দর দেখাচ্ছে। সুন্দর দেখানো না, মানে শিক্ষার্থীরা সুন্দর বুঝতে পারছে কিনা সেটাই আসলে ভালো লাগবে। শিক্ষার্থীরা যদি সুন্দরভাবে বোঝে তবেই সার্থকতা, তাদের জন্য আসলে এখানে দাঁড়ানো। তো চলো, আমরা আলোচনা করছিলাম সাইটোকাইন্স এটা নিয়ে। তো আমাদের দেহের মধ্যে কি আছে? বিভিন্ন কোষীয় উপাদানগুলো আছে। এই কোষীয় উপাদানকে কি করতে হয়? অ্যান্টিবডি প্রডিউসের সময়, বিভিন্ন যোগাযোগের সময় কি করতে হয়? এগুলো নিয়ে কাজ করতে হয়। তো তখন একজন আরেকজনের সাথে যে যোগাযোগ রক্ষা করবে, তো এই যে যোগাযোগ রক্ষা, এই কাজটা করে থাকে সাইটোকাইন্স। তবে এই কারা সাইটোকাইন্স, তাদের সম্পর্কে আমাদের একটু পরিচয় নেওয়া জরুরি। তো এখানে এই মুহূর্তে আবার দেখতে পাচ্ছি স্যার ফ্যাগোসাইট কোথায় থাকে? হ্যাঁ, সম্ভবত তুমি মিস করে গিয়েছো যে ফ্যাগোসাইট কোথায় থাকে। তো আমাদের শ্বেত রক্তকণিকার কিছু উপাদান আছে যেগুলো ফ্যাগোসাইট হিসেবে কাজ করে, এবং পাশাপাশি যেটাকে আমরা বলেছি ম্যাক্রোফ্যাজ, সেও ফ্যাগোসাইট। আমাদের ফুসফুসের মধ্যে এই ম্যাক্রোফ্যাজগুলো থাকে। ফুসফুসের সরাসরি বিভিন্ন ধরনের জীবাণুগুলো বা প্যাথোজেনগুলো যখন প্রবেশ করে, তখন ম্যাক্রোফ্যাজগুলো তারা অ্যামিবয়েটিক আক্রমণের মাধ্যমে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। তো ফ্যাগোসাইট হচ্ছে এক ধরনের ম্যাক্রোফ্যাজ, বা ম্যাক্রোফ্যাজ এক ধরনের ফ্যাগোসাইট, সেম জিনিস। ওকে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে যে আমরা 3 ধরনের এই সাইটোকাইন্স, যাদেরকে বলেছি বিভিন্ন উপাদানের সাথে যোগাযোগ রক্ষাকারী উপাদান, প্রোটিন আসুক বিভিন্ন উপাদানের সাথে। তো এটা হলো 3 ধরনের। একটা হচ্ছে ইন্টারলিউকিন, ইন্টারফেরন এবং গ্রোথ ফ্যাক্টর। 3টে নাম মনে রাখতে হবে। একটা হচ্ছে ইন্টারলিউকাইন, ইন্টারফেরন এবং গ্রোথ ফ্যাক্টর। এগুলো আমাদের বিভিন্ন কোষীয় উপাদানের সাথে এগুলো কি করে? যোগাযোগ রক্ষা করে। তোমরা যখন আরও উপরের ক্লাসে উঠবে, যখন ইমিউনো সিস্টেম নিয়ে আরও বিস্তারিত আলোচনা করবে, তখন হয়তো এগুলোর বিস্তারিত সম্পর্কে জানার প্রয়োজন পড়বে। আপাতত আমাদের সিলেবাসে যে অংশটুকু আছে, যে আমাদের সাইটোকাইন্স হিসেবে কারা এখানে কাজ করে, কোন ধরনের উপাদানগুলো কাজ করে, এগুলোর নেচার বা বিভিন্ন প্রপার্টিজ, এগুলো হয়তো আরও অনার্সের ক্লাসে গিয়ে তোমরা এই বিস্তারিত বিষয়গুলো আরও জানতে পারবে। স্যার, 9ম শ্রেণীর শিক্ষার্থীদের কতটুকু উপকার করবে? ডেফিনেটলি, আবারও বলি, জীববিজ্ঞান হচ্ছে জীবন সংক্রান্ত জ্ঞান। এরা শুধু 9ম শ্রেণী না, যে শ্রেণী বুঝতে পারে সে সকল শিক্ষার্থীরও কাজে লাগবে। কারণ আমরা আজকে যে বিষয়ে আলোচনা করছি সেটি আমাদের ডিফেন্স সিস্টেম নিয়ে, আমাদের দেহের মধ্যে যে ডিফেন্স সিস্টেম আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। বিজ্ঞান বিষয়ে সকল শিক্ষার্থীর জন্য এটি অনেক কাজে দেবে, এবং আজকের এই জ্ঞান এটা ক্যারি করে হয়তো সামনের দিকে আরও ভালো কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে। ধন্যবাদ। উম্মে হাবিবা লিখেছে। উম্মে হাবিবা, অসংখ্য ধন্যবাদ।
আমরা আরেকবার দেখে নেই সাইটোকাইন্স কোনগুলো। যদি কখনো প্রশ্ন আসে যে কোন উপাদানটি সাইটোকাইন্স হিসেবে ব্যবহৃত হয়, এমসিকিউতে এই ধরনের অনেকগুলো প্রশ্ন আসতে পারে। বিভিন্ন কোষীয় উপাদানগুলোর নাম জানলাম, কিন্তু প্রশ্ন আসবে কোন উপাদানটি সাইটোকাইন্স হিসেবে ব্যবহৃত হয় বা নিচের কোনটি সাইটোকাইন্স, তখন কিন্তু আমরা শুধুমাত্র এই তিনটা নাম মনে রাখতে হবে। তিনটার একটি পেলেই সেটি রাইট আনসার বলে বিবেচ্য হবে। একটি হচ্ছে ইন্টারলিউকাইন, আরেকটি হচ্ছে ইন্টারফেরন, আরেকটি হচ্ছে গ্রোথ ফ্যাক্টর, এই উপাদানগুলো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনার আরেকটি অংশে চলে যাই। তোমরা এখানে দেখতে পাচ্ছ, এখানে চিত্রের মধ্যে আমরা দেখাচ্ছি যে একটি অংশের মধ্যে কোনো ত্বক নেই বা স্কিন নেই। তাহলে স্কিন বা ত্বক তুলে ফেললে এই অংশটি কেমন দেখায়? স্কিন বা ত্বক তুলে ফেললে কিন্তু এর ভেতরে এই যে বিভিন্ন চর্বি, পেশি, যে উপাদানগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এই উপাদানটা এরকম দেখায়। আর স্কিন সমেত যে উপাদানটি বা যে অংশটি আমাদের ফেসের, সেটি কিন্তু এরকম। আসলে পৃথিবীতে অনেকেই এই সুন্দরের বড়াই করে, কিন্তু সুন্দর এটার প্রশংসাও কিন্তু সুন্দর। তো সুন্দরের যারা বড়াই করে তাদের ক্ষেত্রে কিন্তু একটু দেখলেই বোঝা যায় যে আসলে সুন্দর বলতে কি বোঝানো হয়। শুধুমাত্র ত্বকীয় সৌন্দর্যই কি সুন্দর? যে মানুষটির মন সুন্দর, দেহের প্রতিরক্ষা ব্যবস্থা সুন্দর এবং যে সুস্থ, তাকেই আসলে আমরা সুন্দর আরও বলতে পারি। কেননা অনেক মানুষই হয়তো এরকম পৃথিবীতে জন্মই গ্রহণ করে যাদের ত্বকের যাদের মানে স্কিনের যে কালার, সে কালারটা হয়তো কারো ক্ষেত্রে ডার্ক বা কারো ক্ষেত্রে লাইট। তো এখানে শুধুমাত্র স্কিনটা যদি এখান থেকে চলে যায় তাহলে কিন্তু আর কিছুই থাকে না। এরকম সবারই এরকম অবস্থা উন্মুক্ত হয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি আমরা আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা নিয়ে, যেটি জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের একাদশ দ্বাদশ শ্রেণীর 10ম অধ্যায় থেকে আলোচিত বিষয়। আমরা একটু আগে আমরা ধারণা পেয়েছিলাম যে আমাদের দেহের মধ্যে 3 ধরনের ডিফেন্স। এখন আলোচনা করছি স্কিন বা ত্বক নিয়ে, যেটি আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তো চলো দেখে নেই এই স্কিন বা ত্বক প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের ভূমিকা পালন করে। একজন প্রশ্ন করেছে, স্যার এটা কি ক্লাস 9-এর মৌসুমী আক্তার? না মৌসুমী, এটা ক্লাস 9-এর নয়, তবে 9-এর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা এখান থেকে উপকৃত হতে পারে। আচ্ছা, যাই হোক, আরেকজন প্রশ্নের উত্তরই দিয়ে দিয়েছে তাদের বন্ধুদের কেউ একজন। ওকে, এই জন্য আমি কিন্তু বারবার মাঝে মাঝে একটু রিপিট করে নিচ্ছি। আবারও বলে নেই, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা এই মুহূর্তে আমার সাথে আছো, 1 2 3, তার মানে 123 জন আমার সাথে এই মুহূর্তে ভিউ করছো। তো এই 123 জনের উদ্দেশ্যে বলি, কিংবা যারা এই মুহূর্তে আমার সাথে যুক্ত হলা তাদের উদ্দেশ্যে বলি, একাদশ ও দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিষয় শিক্ষার্থীদের জীবনের প্রতিরক্ষা ব্যবস্থায় কী ধরনের ভূমিকা পালন করে, চলো সেটি দেখে নেই। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা স্কিনের একটি ক্ষুদ্রতম অংশ দেখলাম এবং প্রথম প্রতিরক্ষা স্তর হিসেবে ত্বকের যে কাজ, ত্বকের যে ভূমিকা, সেটি দেখে নেই। দেহের যে যে অংশ পরিবেশের প্রত্যক্ষ সংস্পর্শে থাকে তাদেরকে প্রথম প্রতিরক্ষা স্তর বলা হয়। একেবারেই ফার্স্ট লাইন অফ ডিফেন্স সিস্টেম। অনেকেই তোমরা আগে যারা এতক্ষণ আমার সাথে ছিল তাদের কাছে বিষয়টি ক্লিয়ার। তো প্রথম প্রতিরক্ষা স্তরটি ভৌত এবং রাসায়নিক, এই 2 ধরনের প্রতিরক্ষা স্তর নিয়ে গঠিত। এখানে কিছু ভৌত উপাদান আছে, কিছু রাসায়নিক উপাদান আছে। তো ভৌত উপাদানগুলো কি কি? ভৌত প্রতিবন্ধক বা ভৌত ব্যারিয়ার যেগুলো, সেগুলোকে বলেছি আমরা ত্বক, নাক, গলা এবং পরিপাকতন্ত্র। আর রাসায়নিক প্রতিবন্ধক কোনগুলো? রাসায়নিক প্রতিবন্ধক হলো চোখ, অর্থাৎ চোখের যে অশ্রু, সেটাকে আমরা বলেছি লাইসোজাইম। কানের ভেতরের দিকে আমাদের থাকে সেরুমিনাস গ্রন্থি আছে, সেখান থেকে সেরুমিন ক্ষরণ হয়, যেটাকে আমরা কানের মোম বলি, অনেকে কানের খৈল বলে, আবার অনেকে মানে প্রায়শই এটা খুঁচিয়ে খুঁচিয়ে বের করারও চেষ্টা করে। এটা খুবই বদ অভ্যাস এবং যদি এটা কখনো ইনফেক্টেড না হয়ে না চুলকায়, তাহলে আসলে কানের ভেতরে প্রায় সেই খৈলগুলো বের করার খুব একটা প্রয়োজন নেই। মাঝে মাঝে আমাদের পরিষ্কার করতে হয়, কারণ এর মধ্যে ধুলাবালি অন্যান্য উপাদান জমে যায়। কিন্তু সেরুমিন আমাদের কানকে বাইরের দিক থেকে জীবাণু ভেতরে প্রবেশ করতে কিন্তু রক্ষা করে। আবার এখানে বলেও রাখি, আমাদের নাকের ভেতর দিয়ে নাসিকা ছিদ্র যেটি আছে, এর ভেতরে কিন্তু অনেক লোম থাকে। অনেককেই দেখেছি যে অনেক মানুষই তাদের বদ অভ্যাসের কারণে এই নাকের লোমগুলো এগুলো ছিঁড়ে ফেলে, নাকের লোমগুলো তুলে ফেলে। এটি খুবই বদ রকমের একটি অভ্যেস। দুঃখিত এই কথাটি বলতে হচ্ছে, কারণ এটি আমাদের ডিফেন্স সিস্টেমের সাথে জড়িত। এই নাকের ভেতরের দিকে যে লোম থাকে, ট্রাকিয়ার ভেতরে যে সিলিয়া থাকে, এগুলো কিন্তু বিভিন্ন রোগ জীবাণুকে আটকে ফেলে।
রোগ জীবাণুকে ভেতরের দিকে প্রবেশ করতে বাধা প্রদান করে। তো এগুলো গড গিফটেড। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, একেবারেই যাদের খুব বেশি প্রবলেম বাইরের দিকে বেরিয়ে আছে তারা হয়তো সেটে দিতে পারো। এরপর হচ্ছে যে পাকস্থলী বা HCl, বৃহদন্ত্র, মূত্রনালী এবং আমাদের রেচন জননতন্ত্রের যোনি মানে কিছু অক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে। তারপর হচ্ছে আমাদের সুইট গ্ল্যান্ড বা ঘাম গ্রন্থি, এগুলোও কিন্তু আমাদের দেহের রাসায়নিক উপাদান হিসেবে কাজ করে। আমরা জানলাম আমাদের প্রথম প্রতিরক্ষার ক্ষেত্রে দুই ধরনের উপাদান কাজ করে, একটি হচ্ছে ভৌত প্রতিবন্ধক, আরেকটি হচ্ছে রাসায়নিক প্রতিবন্ধক। সুপ্রিয় শিক্ষার্থী যারা এই মুহূর্তে জয়েন করেছো, কে যেন কি লিখছে একটু দেখে নেই। মেহেজাবিন ও লিখেছে স্যার আপনার ক্লাসটা খুব ভালো লাগছে, একটু টায়ার্ড হচ্ছি না। হ্যাঁ ধন্যবাদ, অনেক ভালো লাগলো। শিক্ষার্থীদের কাছ থেকে এই ধরনের কমেন্টসগুলো ভালোই লাগে। তবে আরও ভালো লাগবে যদি এই পাঠ শেষে আমরা যে মূল্যায়নটুকুতে যাব সেখানে যদি তোমরা অংশগ্রহণ করো, টুকটাক যে প্রশ্নগুলো থাকবে সেগুলোর উত্তর দিতে পারো, আরও ভালো লাগবে। ধন্যবাদ, সাথেই থাকো। এরপর হচ্ছে যে আমরা আলোচনা করছিলাম যে আমাদের দেহের মধ্যে ফার্স্ট লেয়ার অফ ডিফেন্সের দুটো বিষয়, একটি হচ্ছে আমাদের ভৌত প্রতিবন্ধকতা, আরেকটি হচ্ছে রাসায়নিক প্রতিবন্ধকতা। আমরা জানলাম আমাদের এই যে ত্বক, নাক, গলা, পরিপাকতন্ত্র সবগুলো ভৌত, এবং আমরা এটাও জানলাম যে আমাদের চোখের অশ্রু, HCl, আমাদের দেহের অভ্যন্তরে রেচন জননতন্ত্রের মধ্যে রেচন জনন নালীর অভ্যন্তরে যে ব্যাকটেরিয়া কিংবা যেগুলো অক্ষতিকারক ব্যাকটেরিয়া, উপকারী ব্যাকটেরিয়া, এগুলো আমাদের লাইসোজাইম বা চোখের অশ্রু, পাশাপাশি হলো কানের ভেতরের দিকে মোম গ্ল্যান্ড বা ওয়াক্স গ্ল্যান্ড থেকে খরিত বা সেরুমিনাস গ্ল্যান্ড থেকে খরিত সেরুমিন, এবং আমাদের সুইট গ্ল্যান্ড, এবং এখানে সিবাম নামে এক ধরনের উপাদান থাকে। আমাদের ঘাম গ্রন্থির সাথে সিবাম, তৈল গ্রন্থি, অনেক সময় কারো মুখ অয়েলি হয়ে যায়, তৈল থাকে, এটা কিন্তু ত্বকের জন্য অনেকটা উপকারী। মানে এখানে আসলে টেনশন নেওয়ার কিছু নেই, ত্বকের জন্য এটা উপকারী। অনেকে বলে আমার খুব অয়েলি ফেস, অয়েলি ত্বক, হ্যাঁ বুঝতে হবে তার হলো সিবাম সেখান থেকে নিঃসৃত হয়, অর্থাৎ একটা গ্ল্যান্ড আছে, সেই গ্ল্যান্ড থেকে সুইট গ্ল্যান্ডের সাথে সেটা থাকে, সেটা হলো সিবাম নিঃসৃত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, এবার চলো আমরা দেখি ত্বক কীভাবে আমাদের দেহের মধ্যে কাজ করে। এবং মজার বিষয়টা হলো যে মানুষের দেহের এই যে ত্বক আছে, এই ত্বকটাকে যদি আলাদা করে ফেলা হয় তাহলে এটা 22 বর্গফুট জায়গা নিয়ে বিস্তৃত হবে। ত্বক এত বড় একটা জায়গা, এই জন্য বলা হয়ে থাকে ত্বক হচ্ছে আমাদের দেহের সর্ববৃহৎ অঙ্গ। এখানে আবার আরেকটা শব্দ চলে আসলো, অঙ্গ। অনেকে হয়তো জানেই না ত্বককে আমরা অঙ্গ বলে থাকি কিনা। আসলেই ত্বক আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ বা অর্গান হিসেবে কাজ করে। তো ত্বক মানব দেহের সর্ববৃহৎ অঙ্গ। পরিণত মানুষের দেহে প্রায় 4 পাউন্ড ওজনের ত্বক থাকে। নোট ইট, 4 পাউন্ড। ত্বকের ওজন কত? 4 পাউন্ড। আর আবারও নোট করে নাও, আমাদের দেহের সবচেয়ে বড় অঙ্গ কোনটি? ত্বক, এবং যেটি 22 ঢেকে থাকে, 22 বর্গফুট। এই ছোট ছোট প্রশ্নগুলো কাগজে কলমে নোট করে নাও। পুরো বিস্তারিত লেকচার লিখতে হবে, খাতায় তুলতে হবে এমনটা নয়। ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো লিখে নাও, চোখের সামনে একটি কাগজ কলম রেখে দাও, পরে দেখবে যে এগুলো তোমার এর সাথেই তোমার পড়া হয়ে গেছে। তো ত্বকের একেবারেই বাইরের স্তর এপিডার্মিস, আর ভেতরের স্তরকে বলেছি আমরা ডার্মিস। ত্বকের বাইরের দিক থেকে যেটা এপিডার্মিস, ভেতরের দিকে ডার্মিস। ত্বকের নিচে চর্বির একটি পাতলা স্তর থাকে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মনে রাখা জরুরি আমাদের ত্বকের এই কোষগুলো কিন্তু প্রতিনিয়ত মারা যায়। ত্বকের বাইরের দিকে অনেক সময় খুশকির মতো ত্বকের এখান থেকে উঠে যায়, এই ত্বকের কোষগুলো প্রতিনিয়ত মারা যায়। 40 থেকে 50,000 কোষ প্রতিনিয়তই কি হচ্ছে? মারা যাচ্ছে প্রতিদিনই। তাহলে এগুলো কি করে? আবার এগুলো বাইরে থেকে রোগ জীবাণু প্রোটেক্ট করতে কি করে? সহায়তা করে। তাহলে ত্বকের এই যে চিত্রে তোমরা দেখতে পাচ্ছ, একেবারে বাইরের দিকে এটা হচ্ছে কি এপিডার্মিস, আর ভেতরের দিকে যেটি সেটি হচ্ছে কি ডার্মিস। এর নিচেও চর্বির মধ্যে যে স্তরের মধ্যে চর্বি থাকে তাকে আমরা নাম দিয়েছি হলো হাইপোডার্মিস। তবে ত্বকের মূল দুটো স্তরকে নাম দিয়েছি, বাইরেরটা এপি মানে বাইরের, আর ডার্মিসটা হলো কি ভেতরের দিকে। এই দুটো মনে রাখলেই চলবে। তো প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা আমরা দেখি যে অতি বেগুনি রশ্মি হতে সুরক্ষা, আলট্রাভায়োলেট রে সরাসরি যদি আমাদের উন্মুক্ত স্কিনের উপর এটি পড়তো, মানে স্কিনটা যদি উন্মুক্ত হয়ে যেত, অর্গানের উপর যদি এটি পড়তো, তাহলে কিন্তু ক্যান্সার সৃষ্টি হয়ে যেত। আর ত্বকটা কি করে? এই ক্যান্সার সৃষ্টি থেকে কিন্তু সাধারণত মানুষকে আমাদেরকে রক্ষা করছে। তাহলে অতিবেগুনি রশ্মির প্রভাব থেকে এটি রক্ষা করে, এবং ত্বকের মধ্যে যে মেলানিন থাকে, অর্থাৎ ত্বকের এই মেলানিনের বা ত্বক রঞ্জক উপাদান যদি যাদের বেশি থাকে তাদের ত্বকটা একটু ডার্ক। তাহলে বুঝতে হবে তারা কিন্তু
অন্য মানুষের চেয়ে যারা একটু বেশি ফর্সা, বেশি সুন্দর, তাদের চেয়ে তাদের প্রোটেকশন ক্ষমতা কিন্তু আরও বেশি। এই জন্য নিগ্রোদের ত্বকীয় প্রোটেকশন ক্ষমতা কিন্তু ইয়াসি যারা যারা ইউরোপ অঞ্চলে বসবাস করে এই ধরনের মানুষের থেকে নিগ্রোদের রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণত বেশি। কারণটা হচ্ছে তাদের ত্বকের মধ্যে মেলানিন নামক রঞ্জক উপাদান বেশি থাকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, ত্বকের এপিডার্মিসের কোষে মেলানিন রঞ্জক তৈরি হয় যা সূর্যের অতিবেগুনি রশ্মি শোষণ করে নেয়। এই মেলানিনের ক্ষমতা হলো সূর্যের আল্ট্রাভায়োলেট রেটাকে অ্যাবজর্ব করে ফেলা, যেন বডির ভেতরের দিকে প্রবেশ করতে না পারে। তো আমরা জানলাম যে ত্বকের প্রতিরক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকাটা হলো অতিবেগুনি রশ্মি হতে সুরক্ষা করা, একটি পয়েন্ট। 2 নম্বর পয়েন্টে আসি আমরা, ভাইরাস এবং ব্যাকটেরিয়া হতে সুরক্ষা। ত্বক কীভাবে ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আমাদেরকে প্রোটেক্ট রাখে, সুরক্ষিত রাখে, সে বিষয়টি আমাদের জানা দরকার। তাহলে ত্বকে অসংখ্য উপকারী ব্যাকটেরিয়া থাকে, সারাদিন লেগে আছে। হয়তো আমি এখানে ধরলাম আমার এখানে কি ব্যাকটেরিয়া থাকতে পারে। তাহলে যে ত্বকের মধ্যে বাইরে যেমন উপকারী ব্যাকটেরিয়া আছে, তেমন ক্ষতিকর ব্যাকটেরিয়াও ত্বকের মধ্যে থাকে। আবার এই ক্ষতিকর ব্যাকটেরিয়াগুলোর হাত থেকে উপকারী ব্যাকটেরিয়াগুলো অনেক সময় আমাদেরকে হেল্প করে। ত্বকের সিবেসিয়াস গ্ল্যান্ড, ওই যে তৈল গ্রন্থির কথা বললাম, ত্বকের যে সিবাম নিঃসৃত হয় সেখান থেকে সিবাম উত্তম ব্যাকটেরিয়া নাশক হিসেবে কাজ করে। ত্বকের ঘর্মগ্রন্থি বা ঘাম গ্রন্থি এবং স্নায়ু সংযোগ থাকায় মস্তিষ্কের মাধ্যমে অনেক রোগ জীবাণু দেহে প্রবেশ নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ ত্বকের যে ঘাম গ্রন্থি আছে, ঘাম গ্রন্থি কি একটা ছিদ্রের মতো এখানে থাকে। রোগ জীবাণু যখন ভিতরের দিকে প্রবেশ করে তখন আমাদের ব্রেইন, আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এটাকে কী করে, অনেক সময় এগুলোর ব্যাসার্ধ বাড়িয়ে কমিয়ে এগুলোকে নিয়ন্ত্রণ করে। তো এই কাজটাও কিন্তু একটা প্রোটেকশনের কাজ হিসেবে কাজ করে থাকে। এরপর রক্ততঞ্চন। তাহলে আমরা একটা দেখলাম, প্রথমটা দেখলাম আলট্রাভায়োলেট রে বা অতিবেগুনি রশ্মি থেকে ত্বক রক্ষা করে। 2 নম্বরটা দেখলাম ভাইরাস ব্যাকটেরিয়া থেকে ত্বকের বিভিন্ন গ্রন্থি এবং ত্বকের মধ্যে লেগে থাকা ব্যাকটেরিয়াগুলো রক্ষা করে। 3 নম্বর পয়েন্টটা দেখছি রক্ততঞ্চন। ত্বকের কোনো স্থান কেটে গেলে সেখানে ফাইব্রোজেনাস নামক যে উপাদানটা দিয়ে রক্তের একটা জালক তৈরি হয় বা রক্ততঞ্চন প্রক্রিয়া ঘটে, যেটাকে আমরা বলি ব্লাড ক্লোটিং সিস্টেম। তোমাদের 4র্থ অধ্যায়ের মধ্যে আসলে এই আলোচনাটা আছে, সেটা দেখবা যে আমাদের রক্ত সংবহন প্রক্রিয়ার মধ্যে। সেখানে আমরা দেখেছি যে এই ব্লাড ক্লোটিংটা রক্ত জমাট বেঁধে কী করে, ভেতরে বাইরে থেকে আগত যে প্যাথোজেন কিংবা বহিরাগত রোগ জীবাণুকে দেহের অভ্যন্তরে যেতে বাধা প্রদান করে। তো এই হচ্ছে মূল কাজ আর কি। দেখি আমাদের কয়েকজন বন্ধু আরও কিছু লিখেছে, একটু দেখে নেই। ভেরি নাইস ক্লাস স্যার। সিত্তুর নাবিলা সিদ্দিকা ম্যাডাম চিটাগং থেকে আমাদের সাথে যোগ দিয়েছে, ধন্যবাদ ম্যাডাম। মাহফুজা আক্তার লিখেছেন থ্যাংকস স্যার ফ্রম কুষ্টিয়া, ভালো লাগছে। সিলেট থেকে একজন লিখেছেন তাসিন লিখেছে সিলেট থেকে, ও সিলেট থেকে আছে আমাদের সাথে। হ্যাঁ, ছবি থেকে ভালোভাবে বোঝা যায়, ওকে ধন্যবাদ। একজন আছে চিটাগং থেকে, আরও একজন জাকিয়া সুলতানা স্যার আপনার ক্লাস ভালো লাগছে বাট নেটের প্রবলেম, দুঃখিত, এটা যদি আমাদের হাতে থাকতো আমরা সলিউশন করে দিতাম। সুন্দর লাগছে স্যার, কিন্তু দেখে খবর পড়ার মতো, পরীক্ষার জন্য কি পড়ব? ও আচ্ছা, ধন্যবাদ। আসলে দেখে খবর পড়ার মতো, সাথেই থাকো, পরীক্ষার জন্য কি পড়বা, কারণ তোমাদের ইন্টেনশনালি তোমাদের চিন্তাটা চলে যায় কোথায়, ওই পরীক্ষায়। তো এই আমি বলবো যে আসলে পরীক্ষায় তুমি ভালো করবা তখনই যখন তোমার এই বিষয়গুলো তোমার সাথে আসলে তোমার জীবনের সাথে প্রাসঙ্গিক বিষয়গুলো যখন তুমি ভালোভাবে আত্মস্থ করতে পারবে। ওকে, ধন্যবাদ। প্রত্যাশা করছি কন্টিনিউ করবে এবং শেষ দিকে গিয়ে আমরা আসলে কিছু প্রশ্ন উত্তর থাকবে আমাদের, সেখানে গিয়ে আমরা আলোচনা করব। আমাদের হাতে এখনও প্রায় 17 মিনিট সময় রয়েছে এই ক্লাসটার জন্য ডিউরেশন। শিক্ষার্থী বন্ধুরা সাথেই থাকো, গুরুত্বপূর্ণ আলোচনায় আছি আমরা যে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা আলোচনা করছিলাম। প্রতিরক্ষায় ত্বক আমাদের অনেকগুলো ভূমিকা পালন করে। এর মধ্যে আমরা প্রথমটা জেনেছি যে ত্বক অতিবেগুনি রশ্মি থেকে আমাদেরকে রক্ষা করে মেলানিন নামক রঞ্জক উপাদান হিসেবে। পাশাপাশি ত্বক আমাদের ভাইরাস ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে, বিভিন্ন গ্ল্যান্ডের ক্ষরণের মাধ্যমে এদেরকে প্রোটেক্ট করে। তারপর আলোচনা করছি আমরা রক্ততঞ্চন প্রক্রিয়া। তোমরা জানো দেহের কোনো স্থান কেটে গেলে সেখানে ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে এক ধরনের উপাদান থাকে, সেটা হচ্ছে কি ফাইব্রিন মনোমার থেকে ফাইব্রিন পলিমার, সেটা ফাইব্রিনের জালকে রূপান্তর করে ফাইব্রিনোজেন, এবং সেটা কি করে এই ধরনের জালক দিয়ে এই রক্তকে প্রোটেক্ট করে যেন রক্ত জমাট বাঁধে দেহের ভেতরে বা দেহের অভ্যন্তরে কোনো প্যাথোজেন
বা বহিরাগত রোগ জীবাণু প্রবেশ করতে না পারে। তাহলে আমরা জানলাম যে প্রতিরক্ষা ব্যবস্থায় ত্বক আমাদের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর হচ্ছে ল্যাঙ্গারহ্যান্স কোষ। ত্বক জীবাণু দ্বারা আক্রান্ত হলে ত্বকের এপিডার্মিসে অবস্থিত, ত্বকের যে এপিডার্মিস সেখানে অবস্থিত ল্যাঙ্গারহ্যান্স সেল এক ধরনের বার্তা পাঠায় যাকে অনাক্রমতন্ত্র সাড়া প্রদান করে। এরা আসলে আমাদের ব্রেনের মধ্যে যে আগে আলোচনা করেছি যে আমাদের ঘাম গ্রন্থি, সিবেসিয়াস গ্রন্থি, এগুলো কিন্তু ব্রেইনের দ্বারা কিছুটা নিয়ন্ত্রিত হয়েও কিন্তু এই কাজগুলো করে, যেখান থেকে ডেনড্রাইটিক কোষ কী করে, এই ডেনড্রাইটিক কোষ এক ধরনের সেন্স পাঠিয়ে দেয় মস্তিষ্কে এবং দেহের অন্যান্য ডিফেন্স সিস্টেমগুলোকে তখন চাঙ্গা করে বা বুস্ট আপ করার ফলে এই রোগ জীবাণুর বিরুদ্ধে কাজ করে। তো প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা আমরা দেখছি যে অন্যান্য আরও কী কী কাজ আছে সেটা একটু দেখে নেই। পানি এবং পানিতে দ্রবীভূত যৌগের প্রতি অভেদ্যতা ত্বকের প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ। ত্বকের কেরাটিনোসাইট কোষ পুনঃজনন এবং জীবাণুনাশক ক্ষমতা সম্পন্ন, যা ক্ষত নিরাময়ে কার্যকর। এখানে বলে রাখি যে কেরাটিনোসাইটের কাজ হলো সে মরে যায় আবার তৈরি হয়, অর্থাৎ এখানকার যে কোষগুলো আছে সেগুলো মরে যায়। বাইরের কোষগুলো আগে আলোচনা করেছি, প্রত্যেক দিন আমাদের দেহের বাইরে থেকে 40 থেকে 50,000 কোষ কিন্তু এরকম ত্বকের বাইরে মরে যাচ্ছে। তাহলে এই যে ত্বকের যে কোষ মরে যায় এগুলো কেরাটিনোসাইট কোষ কিন্তু এগুলোকে আবার রিজেনারেট করতে পারে। এরপর হচ্ছে ত্বকের ডার্মিসে অবস্থিত ডেনড্রাইটিক কোষ, ত্বকের ভেতরের যে স্তর তাকে বলছি আমরা ডার্মিস, তার মধ্যে ডেনড্রাইটিক কোষ, একটু আগেই বললাম ডেনড্রাইটিক কোষ কী করে, সে কিন্তু সেন্স পাঠিয়ে দেয় ব্রেইনে। পাশাপাশি টি লিম্ফোসাইট এবং লিম্ফোটিক অ্যান্ডোথেলিয়াল এই কোষ এবং গ্রানুলোসাইট, ম্যাক্রোফেজ ও মাস্ট কোষের জীবাণু প্রতি প্রতিরক্ষামূলক কার্যকলাপ রয়েছে। তো পাঠ্য বইটি যদি তোমাদের সাথে থাকে তার সাথেও লিঙ্ক করে কিন্তু তোমরা এই বিষয়গুলো আরও ভালোভাবে বিস্তারিত জেনে নিতে পারো। তবে এখানে ত্বকের যে কেরাটিনোসাইট কোষ, ত্বকের ডেনড্রাইটিক কোষ, ত্বকের টি লিম্ফোসাইট, লিম্ফোসাইটিক অ্যান্ডোথেলিয়াল কোষ, গ্র্যানুলোসাইট, ম্যাক্রোফেজ, মাস্ট কোষ, এই সবগুলো কিন্তু মাস্ট মনে রাখতে হবে। কারণ এগুলো যদি মনে না রাখো, এগুলো যদি ধারণ না করো ত্বকের কোন জায়গায় কোন কোন কোষগুলো কাজ করে, এটা আসলে সৃজনশীলের মতো কোনো জায়গা থেকে বানিয়ে লেখার মতো কিছু নেই আসলে এখানে। কিন্তু এই শব্দগুলোকে, এই উপাদানগুলোকে নিয়ে কি কাজ করে, ত্বকে কোন ভূমিকা পালন করে, এগুলো কিন্তু ভালোভাবে বুঝে পড়তে হবে। এরপর আসি আমরা যে প্রতিরক্ষায় ত্বকের ভূমিকা। আমরা দেখি যে ত্বকের অশ্রুগ্রন্থি নিঃসৃত লাইসোজাম চোখের প্রতিরক্ষায় সাহায্য করে। কারো যদি এমনি কান্না পায় কেঁদে নিতে পারো, কারণ চোখের পানি অনেক সময় জীবাণুনাশক হিসেবেই কাজ করে। আমাদের ল্যাক্রিমাল গ্ল্যান্ড, চোখের যে ল্যাক্রিমাল গ্ল্যান্ড থাকে, অশ্রুগ্রন্থি, এই অশ্রুগ্রন্থি থেকে খরিত, এই যে এখানে ল্যাক্রিমাল গ্ল্যান্ড দেখানো হচ্ছে, ল্যাক্রিমাল গ্ল্যান্ড, এই অশ্রুগ্রন্থি থেকে খরিত উপাদান কি করে, এটা চোখের পানি নামে আমাদের কান্নার সাথে ঝরে পড়ে। এটা হলো অনেক সময় নাকের ভেতর দিয়েও চলে যেতে পারে, বাইরে দিয়েও চলে আসে। এগুলো জীবাণু প্রোটেক্ট করে, এগুলো চোখের ভেতর দিয়ে। যেমন আমরা এখন বলছি যে করোনা আমাদের বডিতে 3টা ওয়ে দিয়ে ঢুকতে পারে, একটি হচ্ছে আমাদের মুখ, আরেকটি হচ্ছে আমাদের নাক, আরেকটি হচ্ছে আমাদের চোখ। এই জন্যই বলা হয় যে তোমাদেরকে বলা হয়েছে 20 সেকেন্ড পরপরই তোমরা ভালো করে হাত ধুবে, তোমরা হাত মুখে দিও না বা মুখমণ্ডলের মধ্যে তোমরা হাত দিও না, কারণ এগুলো হচ্ছে ওয়ে আমাদের বডিতে প্যাথোজেন ঢোকার বা কোভিড-19 করোনা ঢোকার ওয়ে। শুধু করোনাই না, প্রতিনিয়ত আমাদের দেহের মধ্যে এরকম অসংখ্য জীবাণু ঢুকছে। আমরা হাঁ করে মানে এরকম শ্বাস নিচ্ছি, নাক দিয়ে শ্বাস নিচ্ছি, অক্সিজেন নিচ্ছি, শুধু অক্সিজেনই নেই, অসংখ্য রোগ জীবাণু বডিতে নিচ্ছি। কিন্তু আসলে স্রষ্টার এক বৈচিত্র্যময় সৃষ্টির কার্যকলাপে আমাদের বডি কিন্তু সবসময় এই 3 লেয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে সুন্দর আছে, ভালো আছে। শিক্ষার্থী বন্ধুরা, এই অশ্রুগ্রন্থি এবং ত্বকীয় সেরুমেন গ্রন্থি, এগুলো অশ্রুগ্রন্থি হলো চোখের ভেতর দিয়ে জীবাণু প্রবেশে বাধা দেয়, আর কানের ভেতর দিয়ে সেরুমেন গ্রন্থি, সেরোমিনাস ক্ষরণ করার মাধ্যমে কানের ভেতর দিয়ে প্রবেশে বাধা দেয়। এরপর আমরা দেখতে পাচ্ছি যে স্টোমাক, এখানে স্টোমাকে জীবাণু লেগে আছে, তাই না? তো স্টোমাকের মধ্যে এই জীবাণুটা যদি স্টোমাকে যায় তাহলে স্টোমাকের মধ্যে যে HCl থাকে, তোমরা জানো খুবই শক্তিশালী অ্যাসিড HCl, যেটা বিভিন্ন উপাদানকে গলিয়ে শেষ করে ফেলে। অর্থাৎ আমরা যে খাবারগুলো গ্রহণ করি সেই খাবার গ্রহণের পর আমাদের এনজাইমেটিক রিয়াকশনের জন্য একটা অম্লীয় মাধ্যম দরকার, তার জন্য HCl প্রয়োজন। পাশাপাশি খাবারের সাথে কোনো রোগ জীবাণু গেল কিনা সেটাকে চেক করে এবং ধ্বংস করে ফেলে। এই কাজটা করে কে? HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো হাইড্রোক্লোরিক অ্যাসিড খুবই ভালো, অনেকের অ্যাসিডিটির সমস্যা আছে, তারা কিন্তু আবার অনেক সময় কী করে, এই হাইড্রোক্লোরিককে প্রশমিত করার জন্য বাইরে থেকে ক্ষার জাতীয় ট্যাবলেট খেয়ে ফেলে, যেমন অ্যান্টাসিড বা অ্যান্টি অ্যাসিড, এই জাতীয় উপাদানগুলো খেয়ে ফেলে। এনিওয়ে, এই আমাদের দেহের অভ্যন্তরে পাকস্থলীর মধ্যে HCl খুব গুরুত্বপূর্ণ ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। যে কোনো রোগ জীবাণু খেয়ে ফেললেই এটা কী করে ফেলে? হজম করে ফেলে। এমন হয়তো অনেকেই আছে যার দেহের মধ্যে করোনা আছে, কিন্তু ভাগ্যিস HCl পর্যন্ত চলে গেছে, সেই করোনারও কিন্তু HCl এর কাছে রক্ষা নাই। তো
তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা আলোচনা করব যে আসলে খাদ্যদ্রব্যের ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাক নালীর যে অ্যাসিড এটা কিভাবে কাজ করে, এটা কিভাবে আমাদেরকে সুরক্ষা প্রদান করে, এবং বিভিন্ন উৎসেচক বা এনজাইম। চিত্রে তোমরা দেখতে পাচ্ছ যেটা স্টোমাকের ভেতরে আমরা অ্যাসিড দেখতে পাচ্ছি, এরকমভাবেই ফ্লুইডগুলো থাকে এবং এগুলো প্যারাইটাল কোষ থেকে আসলে নিঃসৃত হয়। পাকস্থলীর প্রাচীরের মধ্যে যে প্যারাইটাল কোষ থাকে সেই প্যারাইটাল সেল থেকে কিন্তু এই এসিএলটা খরিত হয়, যখন প্রয়োজন তখন খরিত হয়। তো যখন খাবার দাবার গ্রহণ করছি আমরা, তার আগে থেকে এটা এসিএল খরিত হওয়া শুরু করে। আমাদের বডিতে ভ্যাগাস নার্ভ আছে, যে ভ্যাগাস নার্ভটা খাবারের যখন খিদে পায় আমাদের, তখন আগে থেকে সে সিগন্যাল দেয় যে খিদে পেয়ে গেছে বা টাইম হয়ে গেছে, এই সেল তুমি ক্ষরণ করা শুরু করো। এই ধরনের বডির মধ্যে যে বায়োলজিক্যাল ক্লকগুলো আছে, এগুলোর সংমিশ্রণের মাধ্যমে আমাদের দেহের মধ্যে অনেকগুলো সিস্টেম কিন্তু একসাথে কাজ করে, তখন এই সেল খাবারের আগেই ক্ষরণ হওয়া শুরু করে দেয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দেখে নেই কীভাবে এই সেল আমাদের এই ভূমিকাটা পালন করে। লালাস্থিত লাইসোজাইম মুখ এবং গলায় সংক্রমণকারী স্ট্রেপ্টোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড ব্যাসিলাস। তাহলে স্ট্রেপ্টোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড ব্যাসিলাস 3 ধরনের ব্যাকটেরিয়ার নাম এখানে দেওয়া হয়েছে। লালাস্থিত, আমাদের যে লালা আছে, লালা, এই লালার উপাদানটা কি করে? লালার উপাদান হলো লাইসোজাইম। এই লালার উপাদান লাইসোজাইমটা কি করে? এই ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করার ক্ষেত্রে কাজ করে। তবে অনেক সময় লালাস্থিত এই লাইসোজাইম যদি কোনো ব্যাকটেরিয়াকে, কোনো ভাইরাসকে ধ্বংস করতে না পারে, তাহলে সেটা কি আমাদের পেটে চালান করে দিলে কি হয়, সেখানে কিন্তু এই সেল তার উপরে তার বিধ্বংসী প্রভাব দেখাতে পারে। লালারসে অবিরাম ক্ষরণে মুখের ভেতর বা দাঁতে খাদ্যকণা জমতে পারে না, ফলে ব্যাকটেরিয়াও জন্মাতে পারে না। তাহলে লালার রসের মধ্যে কিন্তু আমাদের কি খুব শক্তিশালী এনজাইম থাকে, যাকে বলেছে আমরা লাইসোজাইম। এখানে প্যারোটিড গ্রন্থি, এরপর হচ্ছে সাবমেন্ডিবুলার গ্রন্থি এবং সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই 3টা গ্রন্থি থেকে, আমাদের মুখমণ্ডলের 3 গ্রন্থি থেকে আমাদের লালা খরিত হয়। আমাদের মুখের মধ্যে কিন্তু এই লালাটা খুবই উপকারী। অনেক সময় দেখবা যে ভুলক্রমে কোনো এক জায়গায় কেটে গেছে, ব্যথা পেয়েছে, মানুষ মুখ থেকে লালা নিয়ে এরকম লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, এটা আসলে ব্যাড হ্যাবিট না, এটা মানুষের একটা অভ্যাসগত কাজ। যেমন কারণ কি, লালাটা হচ্ছে ফার্স্ট জীবাণুনাশক হিসেবে কাজ করতেছে, অ্যান্টিসেপটিক। লালার মধ্যে যে উপাদান থাকে সেটা অ্যান্টিসেপটিক বা জীবাণুনাশক হিসেবে কাজ করে। তাহলে আমাদের লালা গ্রন্থি কটা? 3টা। একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, সাবমেন্ডিবুলারি গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড। এবং এই লালা গ্রন্থিগুলো কি করে? স্ট্রেপ্টোফাইলাস, স্ট্রেপ্টোকক্কাস অ্যান্ড ব্যাসিলাস এই জাতীয় ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে। তারপর আমাদের দাঁতের যে ফাঁকে ফাঁকে বিভিন্ন উপাদানগুলো লেগে থাকে, এগুলোকেও ধ্বংস করার ক্ষেত্রে এই লাইসোজাইম এনজাইম কাজ করে। সুপ্রিয় শিক্ষার্থী, পাকস্থলীর প্রাচীরের যে প্যারাইটাল এবং অক্সিজেনিক কোষ থাকে, একটু আগে আমরা আলোচনা করলাম, সেই কোষ থেকে গ্যাস্ট্রিক জুস, এই গ্যাস্ট্রিক জুস বলা হয়েছে এইচসিএলকে, এটা খরিত হলে আমাদের স্টোমাকের মধ্যে একটা অম্লীয় সিস্টেম তৈরি করে। তো এই অম্লীয় সিস্টেমটা ব্যাকটেরিয়া এবং ভাইরাস জাতীয় জীবাণুর জন্য অসহনীয় পরিবেশ তৈরি করে ফেলে, সেখানে আর তারা বাঁচতে পারে না, একসময় তারা অন্যান্য খাদ্যদ্রব্যের মতো হজম হয়ে যায়। এরপর হচ্ছে যে অন্ত্রে বসবাসকারী কয়েক ধরনের মিথজীবী অণুজীব থেকে, কয়েক ধরনের মিথজীবী অর্থাৎ এগুলো অণুজীব, এক অণুজীব আর একটা অণুজীবের সাথে কমেন্সালিজম হিসেবে বসবাস করে। এই বসবাস করার মাধ্যমে তারা আমাদের দেহের অন্যান্য ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে এবং এগুলো অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে থাকে। এবং আমাদের অন্ত্রের প্রোটিওলাইটিক এনজাইম এবং লাইপোলাইটিক এনজাইম, তোমরা জানো যে প্রোটিওলাইটিক এনজাইম এবং লাইপোলাইটিক এনজাইম, প্রোটিওলাইটিক এনজাইম প্রোটিনকে ভাঙে, লাইপোলাইটিক এনজাইম লিপিডকে ভাঙে, এটা মনে রাখতে হবে। আর গ্লাইকোলাইটিক এনজাইম সেটা গ্লুকোজকে ভাঙে। 3 ধরনের খাবার আমরা গ্রহণ করি, গ্লুকোজ, প্রোটিন, লিপিড। এই ধরনের উপাদানগুলো গ্লাইকোলাইটিক, প্রোটিওলাইটিক অ্যান্ড লাইপোলাইটিক, এগুলো ভেঙে ফেলতে পারে। তাহলে এই যে এনজাইমগুলো আছে, এই এনজাইমগুলো কি করে? বিভিন্ন খাদ্যদ্রব্য যদি আমাদের অন্ত্রে, বৃহদান্ত্র, ক্ষুদ্রান্ত্রের মধ্যে প্রবেশ করলো, আগে ক্ষুদ্রান্ত্রে পরে বৃহদান্ত্রে প্রবেশ করে, ক্ষুদ্রান্ত্রের এনজাইমগুলো এগুলো এই জীবাণুগুলোকে ভেঙে ফেলে। তার বাইরের দিকে যে লিপিডের লেয়ার থাকে, যেসব অণুজীবের, লিপিড লেয়ার ভেঙে ফেলে। যাদের ক্ষেত্রে প্রোটিন লেয়ার থাকে, প্রোটিন লেয়ার ভেঙে ফেলে, ভেঙে তাদেরকে হজম করে দেয়। পাশাপাশি বৃহদান্ত্রের মধ্যেও বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে এবং এখানে সিকামের মধ্যেও বিভিন্ন উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে, এগুলো আমাদের এই ডিফেন্স সিস্টেমের সাথে কাজ করে। এরপর যকৃতের রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষ, যেটাকে RE বলে সংক্ষেপে বলা হয়ে থাকে, অ্যান্টিবডি উৎপাদন করে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর জীবাণুসমূহকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করে। একজন প্রশ্ন করেছিল ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা কি? আসলে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া হলো যে এমিবা যেভাবে ফুড ক্যাপ
গঠন করে, ফুড কাপ গঠন করে জীবাণুকে তার দিকে টেনে নেয়, চারদিক থেকে ক্ষণপথ তৈরি করে জীবাণুকে তার ভিতরে ঢুকে নেয়। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়াটা এমনই। আমরা এর পরবর্তী ক্লাসে যখন আমরা আবার লাইভে আসবো তখন হয়তো এই বিষয় নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করব, তখন কারণ সেটা হচ্ছে আমাদের পরের পাঠের অংশ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানলাম যে যকৃতের রেটিকুলো এন্ডোথেলিয়াল কোষ এটা অ্যান্টিবডি উৎপাদন করে ব্যাকটেরিয়া এবং ক্ষতিকর জীবাণুসমূহকে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় ধ্বংস করতে সহায়তা করে। তো সমগ্র পৌষ্টিক নালীর অন্তঃপ্রাচীরের মিউকাসে আবৃত থাকে। প্রত্যেকটা পৌষ্টিক নালী আমাদের একদম এখানে মানে খাদ্য গলাধকরণ থেকে শুরু করে একেবারেই রেকটাম পর্যন্ত পুরো যে পৌষ্টিক নালীটা আছে, এই নালীর ভেতরের দিকে কিন্তু মিউকাস থাকে, এক ধরনের পিচ্ছিল আবরণ থাকে। তো এই মিউকাসে আবৃত থাকে যা ব্যাকটেরিয়াকে ঘিরে ধরে এবং প্রাচীরের গাত্রে আটকে থাকতে কি করে, বাধা প্রদান করে। ব্যাকটেরিয়াকে কখনো অ্যাটাচ হতে দেয় না, অনেক সময় ব্যাকটেরিয়াগুলোকে অ্যাটাচ হতে দেয় না। তো রেকটাম এবং সিকামে বসবাসকারী কিছু প্রোটোজোয়া এবং উপকারী ব্যাকটেরিয়া মিথজীবী হিসাবে এবং অন্যান্য জীবাণু রোগ প্রতিরোধ সহায়তা করে থাকে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে সিকাম আর এটা হচ্ছে রেকটাম। এই যে আমাদের এই অংশটা হচ্ছে সিকাম, বৃহদন্ত্রের শেষ পর্যায়ে স্টার্টিং পর্যায়ে এখানে আমরা দেখতে পাচ্ছি, আর শেষের দিকে আছে হলো রেকটাম। তাহলে এই যে দুটো অংশ, এই দুটো অংশের মধ্যে কিছু পরজীবী যেমন প্রোটোজোয়ান বসবাস করে এবং কিছু ব্যাকটেরিয়া বসবাস করে। তারা কমেনসেলিয়া মিথজীবী হিসেবে এখানে বসবাস করে, পাশাপাশি এই সকল ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করার ক্ষেত্রে এরা কাজ করে। তো এবার চলো আমরা কিছু মূল্যায়ন দেখে নিই, এবং অনেকেই পরীক্ষা প্রশ্ন এগুলো নিয়ে অস্থির হয়ে গিয়েছো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু চেক করে দেখে নেই ছোট কিছু প্রশ্নের মূল্যায়নের মাধ্যমে যে আসলে যে বিষয়গুলো আমাদের পরীক্ষায় আসার মতো। প্রথমত তোমাদের ছোট করে জ্ঞানমূলক প্রশ্ন অনেক সময় পরীক্ষায় আসে, প্রতিরক্ষা কি? তার মানে প্রতিরক্ষা কি সহজে আমরা এখানে বলতে পারবো যে প্রতিরক্ষা হচ্ছে আমাদের দেহের মধ্যে কি অনেক ধরনের কোষীয় উপাদান যেগুলো অনাক্রমতন্ত্রের বিরুদ্ধে কাজ করে, সেটাই হচ্ছে প্রতিরক্ষা, এবং যার লেয়ার হচ্ছে 3টি ইত্যাদি নিজের মতো করে গুছিয়ে এই বিষয়গুলো আমরা আলোচনা করতে পারবো। আমাদের দেহের প্রথম প্রতিরক্ষা স্তরগুলো কি আমরা জেনেছি যে প্রথম প্রতিরক্ষা স্তরে কোনোটা হচ্ছে ভৌত প্রতিবন্ধক, কিছু আছে রাসায়নিক প্রতিবন্ধক, এগুলো আমাদের আজকে আলোচনা হয়েছে। এরপর দেখেছি ত্বকীয় প্রতিরক্ষা কোষগুলোর বর্ণনা দাও। ত্বকে স্কিন কিভাবে প্রতিরক্ষা ব্যবস্থায় কাজ করে, একেবারে স্কিনের মধ্যে যে কোষগুলো আছে, স্কিনের মধ্যে ব্যাকটেরিয়া আছে, স্কিনের মধ্যে গ্রন্থি আছে, এগুলো কিভাবে কাজ করে সেটার বর্ণনা পড়তে হবে। আলোচনার পর টেক্সট বইয়ের হেল্প নিতে হবে। ত্বক দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় এক শক্তিশালী রক্ষা কবচ। এই ধরনের প্রশ্ন অনেক সময় হয়তো সরাসরি প্রশ্নটা দেওয়া হয়েছে, কিন্তু যদি এটা সৃজনশীলে থাকতো তাহলে প্রশ্ন এমন হতো, উদ্দীপকে উল্লেখিত অঙ্গটি দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় এক শক্তিশালী রক্ষা কবচ। তাহলে কিন্তু উদ্দীপকে উল্লেখিত কোনটা ছিল, দেহের সবচেয়ে বড় অর্গানটা ত্বকের কথা বলা হয়েছে। হয়তো এরকম করে সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আবার ওই যে প্রতিরক্ষা কি আর এক সেটের প্রশ্নের মধ্যে এরকম আসতে পারে। সাইটোকাইন্স কাদের বলা হয়? নিশ্চয়ই তোমাদের মনে আছে যে গ্রোথ ফ্যাক্টর, ইন্টারফেরন এবং ইন্টারলিউকাইন, এগুলোকে আমরা বলেছিলাম সাইটোকাইন্স। অনাক্রমতায় লিম্ফয়েড অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো। লিম্ফয়েডের যে অঙ্গগুলো আছে তোমরা জেনেছো, একেবারে টনসিল থেকে শুরু করে থাইমাস, প্লিহা এবং বিভিন্ন লিম্ফ নোড, লিম্ফ নালী, এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। তো অনাক্রমতায় লিম্ফয়েড অঙ্গের ভূমিকা ব্যাখ্যা করো। তাই ওই অঙ্গগুলো থেকে কি উপাদানগুলো নিঃসৃত হয় এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। মানবদেহে প্রতিরক্ষা ব্যবস্থার গুরুত্ব বিশ্লেষণ করো। হয়তো এরকম একটা প্রশ্ন উচ্চতর দক্ষতার প্রশ্ন হতে পারে যে উদ্দীপকে উল্লেখিত ব্যবস্থাটির ক্ষেত্রে মানবদেহের মধ্যে কী ধরনের এটা ভূমিকা পালন করে, তোমার নিজের ভাষায় ব্যাখ্যা করো বা বিশ্লেষণ করো। এরপর হচ্ছে যে একই কথা ইমিউনোলজি কি, জীববিজ্ঞানের যে শাখায় এই ইমিউনিটি নিয়ে আলোচনা করা হয় মানুষের, সেই শাখাকেই বলা হচ্ছে ইমিউনোলজি বা অনাক্রমবিদ্যা। লালারসের দুটি প্রতিরক্ষামূলক কাজ লিখো। আমরা একটু আগেই শেষের দিকে আলোচনা করেছি আমাদের লালারস, সেই লালারসের যে দুটি উপাদান আছে মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে, লালারসের দুটি উপাদান কিভাবে কাজ করে, অনেকগুলো উপাদানের সম্পর্কে আমরা জানি। এরপর হচ্ছে যে ব্যাকটেরিয়া ধ্বংসে পরিপাকনালীর উৎসেচকের ভূমিকা ব্যাখ্যা করো। আমরা শেষের দিকে এসে আলোচনা করলাম আমাদের লাস্ট পার্টে যে ব্যাকটেরিয়া ধ্বংসের ক্ষেত্রে আমাদের পরিপাকনালীর উৎসেচক বা এনজাইমগুলো কিভাবে কাজ করে আলোচনা করেছিলাম, যে গ্লাইকোলাইটিক, প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এই এনজাইমগুলোর কথা। পাশাপাশি হলো এই সেলের ভূমিকা, মানবদেহের প্রতিরক্ষা এই সেলের ভূমিকা বিশ্লেষণ করো। সরাসরি হয়তো প্রশ্নগুলো এরকম আসবে না, কিন্তু এই প্রশ্নগুলোর উত্তর যদি জানা থাকে এবং উদ্দীপকের এই প্রশ্নগুলোকে লিঙ্ক করে যা ধরা থাকবে, যদি তুমি ধরতে পারো তাহলে এই প্রশ্নগুলোর উত্তর দিয়েই তুমি খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তোমার প্রশ্নের উত্তরগুলো করতে পারবে।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের একেবারেই শেষ প্রান্তের দিকে চলে এসেছি। তো ঝটপট তোমরা তোমাদের দুটো বাড়ির কাজ থাকলেও লিখে নাও। প্রত্যাশা করছি এই আলোচনা থেকে এই বাড়ির কাজ দুটো তোমার পরবর্তীতে পরীক্ষায় ভালো করার জন্য কিংবা তোমার এই জ্ঞান বৃদ্ধির জন্য এই অনুশীলন পুনঃ অনুশীলনটা তোমার ভালো কাজে দেবে। আমাদের হাতে এই 1 ঘন্টা সেশনের জন্য আর 2 মিনিট বাকি আছে। আশা করছি যে এই 2 মিনিটে আমরা আমাদের ক্লাস শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো টোকিও প্রতিরক্ষা ব্যবস্থার উপর 10টি বাক্য লিখো, একদম নিজের মতো করে গুছিয়ে। টোকিও প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিরক্ষা ব্যবস্থায় কীভাবে কাজ করে নিশ্চয়ই তোমাদের মনে আছে। আলোচনায় আমরা এই বিষয়গুলো করেছি। পাশাপাশি তোমরা তোমাদের টেক্সট বইটার হেল্প নিয়ে আগে পড়ে তারপর এই প্রশ্নটাকে সামনে রেখে এবার নিজের মতো করে লেখা শুরু করো, নিশ্চয়ই ভালো করবে। দেহের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থা ব্যাখ্যা করো। ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স। আমরা শুরুতেই আলোচনা করেছিলাম মানব দেহটা একটা দুর্গের মতো। দুর্গের চারদিকে প্রথম যে প্রতিরক্ষা ব্যবস্থা, প্রথম যে সোলজার, কোন সোলজার এখানে কাজ করে, প্রত্যেকটা সোলজার কিভাবে তাদেরকে তৈরি করে রেখেছে বহিঃশত্রুর আক্রমণ থেকে আমাদের দেহকে রক্ষা করতে। নিশ্চয়ই তোমরা এই আলোচনাগুলো আজকের আলোচনা থেকে এবং এই প্রশ্নের সমাধানগুলো বইয়ের সহায়তা নিয়ে এগুলো সহজেই করতে পারবে। এতক্ষণে অনেকেই হয়তো তোমরা এটা লিখেই ফেলেছো কিংবা পরবর্তীতে তোমরা আবার এটা আমাদের এই কিশোর বাতায়নে খুঁজে পাবে আমাদের এই লাইভটি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের আলোচনা একেবারেই শেষ প্রান্তে। আমরা প্রত্যাশা করছি আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটি হচ্ছে যে আমাদের দেহের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা কি এটি নিয়ে, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থায় কয়টি স্তর আছে সেই বিষয় নিয়ে, আমাদের দেহের প্রতিরক্ষা ব্যবস্থার সাথে রিলেটেড যে উপাদানগুলো আছে বা লিম্ফয়েড অঙ্গগুলো থেকে কি উপাদান নিঃসৃত হয় তা নিয়ে আলোচনা করেছি। প্রতিরক্ষা ব্যবস্থায় কোন কোষগুলো কাজ করে, আমরা 5 ধরনের কোষের কথা বলেছি, ওই যে 3টা সাইট, গ্রানুলোসাইট, লিউকোসাইট, লিম্ফোসাইট, এগুলো নিয়ে আলোচনা করেছি আমরা। এরপর পাশাপাশি আলোচনা করলাম ত্বক কীভাবে আমাদের প্রথম প্রতিরক্ষা ব্যবস্থায় ফার্স্ট লেয়ার অফ ডিফেন্স সিস্টেম হিসেবে কাজ করে। এরপরে আমরা আলোচনা করেছি যে আমাদের পরিপাক নালীর HCl, পরিপাক নালীর নিঃসৃত টায়ালিন নিঃসৃত বা লাইসোজাইম নিঃসৃত যে এনজাইম, লাইসোজাইম আমাদের লালাগ্রন্থি নিঃসৃত যে এনজাইম লাইসোজাইম, প্যারোটিড গ্ল্যান্ড, সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলারি গ্ল্যান্ড থেকে নিঃসৃত উপাদানগুলো কিভাবে আমাদের মৌখিক গহ্বরের অভ্যন্তরে কাজ করে, পাকস্থলীতে গিয়ে এই সিলটা কিভাবে কাজ করে, এবং ক্ষুদ্রান্ত বৃহদান্ত্রের মধ্যে কিভাবে বিভিন্ন প্রোটিওলাইটিক এবং লাইপোলাইটিক এনজাইমগুলো কাজ করে। পাশাপাশি আমরা দেখেছি বৃহদান্ত্রের সিকাম এবং বৃহদান্ত্রের রেকটাম, এই দুটো অংশের মধ্যে বসবাসকারী কিছু অণুজীব কিংবা বসবাসকারী কিছু উপকারী ব্যাকটেরিয়া মিথজীবী হিসেবে থেকে আমাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে দেহকে কিভাবে রক্ষা করে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এই মুহূর্তে, করোনার এই মুহূর্তে আমাদের দেহকেও সবসময় কি রাখতে হবে? চাঙ্গা রাখতে হবে। আমাদের ইমিউনিটি সিস্টেমটাকে বুস্ট আপ করতে হবে। কিভাবে সেটা করতে হবে? আমরা আসলে কোনো জাঙ্ক ফুড গ্রহণ করব না, ভালো করে ঘুমাতে হবে, নির্দিষ্ট কিছু ব্যায়াম করতে হবে। পাশাপাশি আমাদের এই মুহূর্তে হলো ভিটামিন সি জাতীয় যে খাবারগুলো আছে এগুলো একটু বেশি করে খেতে হবে। সস্তা খাবার বলে শাকসবজিকে না করা যাবে না, সেগুলো খাবারের সাথে রাখতে হবে, তাহলে দেহের ডিফেন্স সিস্টেমগুলো ভালোভাবে কাজ করবে। সকলের সুস্থতা এবং সকলেই নিরাপদে থাকো এই কামনা করে আমাদের আজকের লাইভ ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে। আশা করি পরবর্তী ক্লাসে নতুন কোনো টপিক নিয়ে সবার সাথে দেখা হবে। বাই বাই।